আসসালামু আলাইকুম। সবাইকে অ্যাকাউন্টিং এ স্বাগতম জানাচ্ছি। আমি ফাহিম হাসান। আজকের ক্লাসটা যদিও আমাদের পেড কোর্সের ক্লাস, কিন্তু তারপর আজকের ক্লাসটা আমরা সবার জন্য উন্মুক্ত রাখছি, অর্থাৎ সবাই আমাদের আজকের ক্লাসটা করতে পারবেন। এটার একটা পার্সিয়াল ক্লাস হবে, কারণ আর্থিক বিবরণীর উপরে আমাদের পেড কোর্সে আমরা একটা এর পূর্বে অর্থাৎ শুক্রবার একটা ক্লাস করেছিলাম, কিন্তু যেটা হয়েছে যে ইলেকট্রিসিটির প্রবলেমের জন্য ক্লাসটা সামনে কন্টিনিউ করা যায়নি। সো সেই ক্লাসেরই একটা পার্ট আজকে আমরা করতেছি, এবং এটা আমি সবার জন্য উন্মুক্ত করে দিয়েছি, যাতে করে আমরা ক্লাসটা করতে পারি। এবং মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ, এটা নিবন্ধনের পাশাপাশি যারা হচ্ছে এইচএসসি 27 ব্যাচের স্টুডেন্ট এবং যারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দিবে তারাও করতে পারবে, কারণ এই জায়গা থেকে অবশ্যই প্রশ্ন সবারই কমন আসবে। ঠিক আছে? তো শুরুতে আমি সবাইকে অনুরোধ করব, যারা ফ্রি ক্লাসটা করতেছেন সবাই একটু লাইভটা শেয়ার করে দেন। আমরা দ্রুত ক্লাসটা শুরু করবো এবং খুব গুরুত্বপূর্ণ আলোচনা হবে ইনশাআল্লাহ আজকের ক্লাসে। সবাই কাইন্ডলি একটু শেয়ার করে দেন, এবং কমেন্টে আমার পেড কোর্সে যারা আছেন বা যারা যুক্ত হয়েছেন এখন পর্যন্ত, কমেন্টে সবাই একটু আমাকে জানান যে আপনারা ক্লিয়ারলি আমাকে শুনতে পাচ্ছেন কিনা, ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা, সাউন্ডটা ক্লিয়ার কিনা। একটু কমেন্টে আপনাদের রেসপন্সটা দেখতে চাই, একটু বলেন প্লিজ। পেড কোর্সের কারা কারা যুক্ত হয়েছেন একটু কমেন্টে বলেন, পেড কোর্সের কারা কারা আছেন। কারো কমেন্ট দেখতে পাচ্ছি না। সাউন্ডটা ঠিক আছে কিনা বললে আমরা শুরু করবো। আমি আপনাদের কমেন্ট দেখতে পাচ্ছি না, আপনারা কমেন্ট করতেছেন না, নাকি আমি শুধু দেখতে পাচ্ছি না, কোনটা বুঝতেছি না। ওকে, ওয়ালাইকুম আসসালাম। সাউন্ড ঠিক আছে, ওকে। তাহলে চলেন শুরু করা যাক। মূলত আজকে আমরা যে টপিকটা আলোচনা করব, আমরা বলছি আর্থিক বিবরণী। এই টপিকটা আসলে আমরা যারা কমার্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, আমরা যেখানে যাই, যে অবস্থাতেই থাকি না কেন, এইখান থেকে প্রশ্ন কিন্তু আমাদের একেবারে কমন, মানে এই টপিক থেকে প্রশ্ন মিস হওয়ার কোনো সুযোগ কিন্তু নাই। তো আশা করছি যারা যুক্ত হয়ে গেছেন সবাই একবারে শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত থাকলে এই টপিক থেকে যত ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা আছে আর সবগুলোর মানে ম্যাক্সিমাম পার্টি আজকে আমরা আমাদের এই ক্লাসে কভার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে? ওকে, ওকে, তাহলে চলেন শুরু করা যাক। আমার পেড কোর্সে যারা আছেন, পেড কোর্স থেকে যারা যুক্ত হয়েছেন বা ফ্রি কোর্স থেকে যারা যুক্ত হয়েছেন, সবার কাছে একটা প্রশ্ন শুরুতেই করতে চাই, সেটা হচ্ছে আর্থিক বিবরণীর উপাদান কয়টা বলেন তো, একটু কমেন্টে বলেন তো, দ্রুত বলবেন সবাই। আর্থিক বিবরণীর উপাদান কয়টি? ঠিক আছে? আর্থিক বিবরণীর উপাদান কয়টি, দেখি কে কে এটা সঠিক উত্তর দিতে পারেন, একটু দ্রুত বলবেন। আর্থিক বিবরণীর উপাদান কয়টা বলেন তো, এটার কোনো অপশন দিলাম না, দেখি কে কে এটা সঠিক উত্তর দিতে পারেন। আর যারা ক্লাসে যুক্ত হয়েছেন, ফ্রি ক্লাস করতেছেন, সবাইকে অনুরোধ করবো প্লিজ লাইভটা একটা শেয়ার করে দেন, প্লিজ লাইভটা একটা কি করে দেন, শেয়ার করে দেন। আর্থিক বিবরণীর উপাদান কয়টা সবাই একটু রেসপন্স করেন তো, বলেন কি হবে। আর্থিক বিবরণীর উপাদান কয়টা হবে বলেন, দ্রুত বলেন। প্রত্যেকে লাইভে একটা রিয়াক্ট দেন এবং শেয়ার করে দেন। পাশাপাশি এইটা বলেন, 7 তারিখ এক্সাম সাজেশন দিয়েন ইন্টার ফার্স্ট ইয়ার। হ্যাঁ ইনশাল্লাহ এই ক্লাসটা করো, তোমাদের এখান থেকে এমসিকিউ কমন থাকবেই, এখান থেকে এমসিকিউ একেবারে ফরজ।
4টি। আমরা মনে রাখবো আর্থিক বিবরণীর উপাদান হচ্ছে কয়টা? 4টা। এখানে আমরা এটা আমাদের আগের ক্লাসে আলোচনা করে ফেলছি। আর্থিক বিবরণীর উপাদান কয়টা? আর্থিক বিবরণীর উপাদান হচ্ছে 4টা। কি কি ছিল? বিশদ আয় বিবরণী, একটু কারণ আছে লেখা, দেখেন বিশদ আয় বিবরণী। আর্থিক বিবরণীর যে 4টা উপাদান আছে, আর্থিক বিবরণীর যে 4টা উপাদান আছে তার মধ্যে একটা বিশদ আয় বিবরণী, আর হচ্ছে মালিকানা সত্ত্ব বিবরণী, ঠিক আছে, আরটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী, আরটা কি ছিল? নগদ প্রবাহ বিবরণী। কি ছিল? নগদ প্রবাহ বিবরণী, ঠিক আছে। সো আর্থিক বিবরণীর উপাদান যদি পরীক্ষায় প্রশ্ন আসে তাহলে উপাদান কয়টা? উপাদান হচ্ছে 4টি, কিন্তু এইটা ছাড়াও আরেকটা আছে, সেটা হচ্ছে ফুটনোট বা টিকা। ফুটনোট বা কি? ফুটনোট বা টিকা বা পাদটিকা, যাই বলি না কেন আমরা, ঠিক আছে। এইটা হচ্ছে আর্থিক বিবরণীর একটা অংশ। এই জন্য পরীক্ষা যদি প্রশ্ন আসে উপাদান কয়টা, ঠিক আছে, উপাদান হচ্ছে 4টা, কিন্তু অংশ হচ্ছে কয়টা? অংশ হচ্ছে 5টি। অংশ হচ্ছে কয়টা? 5টা। এই 4টা ছাড়াও এটাকে আমরা আর্থিক বিবরণীর কি হিসাবে গণ্য করবো? এটা একটা অংশ, কিন্তু এটা কিন্তু স্টেটমেন্ট না, এটা কিন্তু কিনা কোনো বিবরণীর মধ্যে পড়ে না। কিন্তু প্রশ্নটা যদি কি অনুযায়ী হয়? IS 1 অনুযায়ী হয়, যে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডের ভ্যালু 1 অনুযায়ী আর্থিক বিবরণীর উপাদান কয়টা, তখন আমরা কিন্তু 5টায় উত্তর করবো, ঠিক আছে। 5টা কি কি? 1 2 3 4, এই 5টা, ঠিক আছে। এখন এই যে আমরা এই নিচে এলিমেন্টস গুলা লিখলাম, এগুলো আমরা কি লিখলাম? আর্থিক বিবরণীর উপাদান লিখলাম। তাহলে আমরা আর্থিক বিবরণীর উপাদান আর অংশ সম্পর্কে জানলাম। এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আছে, বলেন আমরা আর্থিক বিবরণী পড়তে গিয়ে কি পাইছি? দেখেন তো, আমরা আর্থিক বিবরণী পড়তে গিয়ে কি পাইছি? আর্থিক অবস্থার বিবরণী পাইছি। দেখেন তো পাইছি কিনা? আর্থিক বিবরণী পড়তে গিয়ে আর্থিক অবস্থার বিবরণী পাইছি। দ্যাট মিনস আর্থিক বিবরণীর উপাদানগুলোর একটা অংশ, একটা হচ্ছে কি? আর্থিক অবস্থার বিবরণী। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, আর্থিক অবস্থার বিবরণীর উপাদান কয়টা? বলেন, আর্থিক অবস্থার বিবরণীর উপাদান কয়টা? সবাই বলেন প্লিজ। সবাই একটু লাইভটা শেয়ার করে দেই এবং লাইভটাতে অবশ্যই একটা রিয়েক্ট দেই, ঠিক আছে। আর নিবন্ধনের সার্কুলার কিন্তু যতদূর শুনতে পাচ্ছি, নিবন্ধনের সার্কুলার কিন্তু আগামী সপ্তাহে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন। আগামী সপ্তাহে পেয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। সুতরাং পড়াশোনায় মনোযোগী হন, পড়াশোনা করেন। বলেন কি হবে? সবার কাছ থেকে জানতে চাই, আর্থিক অবস্থার বিবরণীর উপাদান কয়টা? অনেকে কিন্তু পরীক্ষা হলে এটা গোলাই ফেলে, বা পরীক্ষা হলে যখন এই প্রশ্ন আসে তখন ঠিকঠাক মতো না পড়ার কারণে ভুলটা হয়। পরীক্ষার প্রশ্ন আসছে আর্থিক অবস্থার বিবরণীর উপাদান কয়টা, কিন্তু আপনি যদি আর্থিক বিবরণী ভেবে উত্তর করে দিয়ে আসেন তাহলে কিন্তু আপনার এটা কি হবে? ভুল হবে। তাহলে একটু দেখি, বলেন তো কি হবে? আয়েশা সিদ্দিকা 5টা, রাফতি 3টা, তাসলিমা খাতুন 3টা। হ্যাঁ, সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করে দেখি কে কি বলতেছি। মতিউর রহমান বলছেন 5টা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি বলতেছেন এগুলা? 5টা কিভাবে হয়? 3টা। সবাই একটু প্লিজ লাইভে শেয়ার করে দেই, সবাই একটু শেয়ার করে দেই। আমরা ফ্রি ক্লাসগুলো কিছুদিন অফ রাখছি, বাট আজকে যদি রেসপন্স ভালো থাকে, এটা কিন্তু পেড কোর্সের কাজ, বারবার বলতেছি, রেসপন্স ভালো থাকলে আমরা ফ্রি ক্লাসগুলো আবার কন্টিনিউ করব। নয়তো ভাই ফ্রি ক্লাস কিন্তু সপ্তাহে এরকম 1টা 2টা করে হবে, রাইট। আর্থিক অবস্থার বিবরণীর উপাদান হচ্ছে 3টা। আর্থিক অবস্থার বিবরণীর উপাদান কয়টা? আর্থিক অবস্থার বিবরণীর উপাদান হচ্ছে 3টা। কি কি আমরা সবাই জানি? সম্পদ, দায়, আর হচ্ছে মালিকানা সত্ত্ব। সম্পদ আর কি? মালিকানা সত্ত্ব। কথা কি ক্লিয়ার? তাহলে 3টা কি কি দেখেন। আর্থিক বিবরণীর উপাদানগুলো আমরা পড়লাম, উপাদান 4টা, অংশ 5টা, IS 1 অনুযায়ী এলিমেন্টস হচ্ছে 5টা। কোন 5টা? এই 5টাই। আর্থিক বিবরণী জেনে গেলাম। আর এখন আরেকটা প্রশ্ন আসতে পারে পরীক্ষা, আগের ক্লাসও বলছে যে আর্থিক বিবরণী প্রস্তুত আমরা কেন করি, বা আর্থিক বিবরণী করার উদ্দেশ্য কি? কোন একটা প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল এবং আর্থিক অবস্থা নির্ণয়ের জন্য বা অন্যান্য প্রাসঙ্গিক তথ্য জানার জন্য যে বিবরণীগুলো প্রস্তুত করা হয় তার নাম হচ্ছে আর্থিক বিবরণী। কোন একটা নির্দিষ্ট সময় শেষে এই বিবরণীগুলো আমরা সাধারণত প্রস্তুত করি। একটু পরে আমরা প্রত্যেকটা বিবরণী বিস্তারিত দেখব, কেন, কোনটা, কখন, কিভাবে প্রস্তুত করি সব জানবো। এগুলো পর থেকে আমরা দেখলাম যে এখানে আর্থিক অবস্থার বিবরণী আছে। দেখেন তো নামের সাথে মিলে আছে কিনা? নামে নামে জমেটা না, একটা কথা আছে না? সো মাঝখান দিয়ে যদি অবস্থা ভুলে যান তাহলে কিন্তু শেষ। তাহলে আর্থিক বিবরণী একটা, আর্থিক অবস্থার বিবরণী আরেকটা। এই জায়গায় আশা করছি আমাদের কারোর আর ভুল হবে না। ক্লিয়ার? এবার একটা ছোট্ট একটা বিষয় আমরা এখানে একটু আপনাদেরকে পড়াইতে চাই, যে বিশদ আয় বিবরণী কয় প্রকার, কেউ বলতে পারবেন? বিশদ আয় বিবরণী 1 নাম্বারটা আমরা বিশদ আয় বিবরণী লিখছিলাম না? বিশদ আয় বিবরণী কয় প্রকার, কেউ বলতে পারবেন? বলেন তো।
বিশদ আয় বিবরণীটা কয় প্রকার কে বলতে পারে? আমরা কিন্তু এমসিকিউ ক্লাস করতেছি, কিন্তু এখানে কিন্তু এমসিকিউ প্র্যাকটিস হবে না। আজকে শুধু আমরা থিওরি পড়বো। আমরা যেভাবে পেড কোর্সে পড়াই, আমরা কোন এমসিকিউ সলভের দিকে আমরা যাই না, আমরা মূলত এমসিকিউ যেখান থেকে আসে এগুলো পড়াই। ঠিক আছে, সবাই একটু বলেন তো কি হবে? বিশদ আয় বিবরণী কত প্রকার বলেন, দ্রুত বলেন। বিশদ আয় বিবরণী কত প্রকার? সুরাইয়া আক্তার, সুরাইয়া 2 প্রকার, জায়েদ চৌধুরী 2 প্রকার। সবাই সবাই একটু রেসপন্স করে প্লিজ। এটা একেবারে আমরা সবাই জানি, আমরা এটা বিস্তারিত পড়বো, বাট এটা একটু বলে রাখি। বিশদ আয় বিবরণী কয় প্রকার বলেন তো? বিশদ আয় বিবরণী হচ্ছে 2 প্রকার। একটা কি এক ধাপ বিশিষ্ট আয় বিবরণী, একটা কি এক ধাপ বিশিষ্ট, আর হচ্ছে বহু ধাপ বিশিষ্ট। একটা কি বহু ধাপ বিশিষ্ট। এক ধাপ বিশিষ্ট বিশদ আয় বিবরণী কোন ধরনের প্রতিষ্ঠানের ক্ষেত্রে হয়? এটা হচ্ছে সেবামূলক প্রতিষ্ঠানের ক্ষেত্রে। কার? সেবামূলক। আর যারা হচ্ছে পণ্য ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান, ঠিক আছে, উৎপাদনকারী প্রতিষ্ঠান আমরা বলি, হ্যাঁ, উৎপাদনকারী প্রতিষ্ঠান, উৎপাদনকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে হয় বহু ধাপ বিশিষ্ট। এক ধাপ বিশিষ্ট কাদের ক্ষেত্রে হয়? সেবামূলক। কোনগুলো সেবামূলক প্রতিষ্ঠান? যারা সেবা দেয়, পণ্য ক্রয় বিক্রয় করে না। ওই এক ধাপ কেন বলা হচ্ছে? কারণ এখানে কি করা হয় জানেন? শুধু আয় থেকে জাস্ট কি করা হয়? ব্যয়গুলো বাদ দিয়ে দেওয়া হয়। আয় থেকে ব্যয়গুলো বাদ দিয়েই আমরা নেট লাভ বা মুনাফা নির্ণয় করে ফেলি। তো বহু ধাপ কেন বলা হচ্ছে? বহু ধাপ বিশিষ্ট বিশদ আয় বিবরণীতে আমরা কি করি? আমরা বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিয়ে আমরা মোট লাভ পাই, মোট লাভ থেকে পরিচালন ব্যয় বাদ দিয়ে আমরা পরিচালন মুনাফা পাই, তার সাথে অপরিচালন আয় ব্যয় যোগ করলে আমরা নিট মুনাফা পাই। তাহলে দেখেন তো অনেকগুলো ধাপে 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 কিন্তু আমরা নিট মুনাফা পর্যন্ত যাই। এই জন্য এটা হচ্ছে বহু ধাপ বিশিষ্ট আয় বিবরণী। পণ্য ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান যারা, ওই সকল প্রতিষ্ঠানের ক্ষেত্রে বহু ধাপ বিশিষ্ট আয় বিবরণীটা হয়ে থাকে। আর সেবামূলক প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমরা জাস্ট আয় থেকে ব্যয়গুলো বাদ দিয়ে দিই। এখানে আর অন্য কোনো প্রসেস বা পদ্ধতি অনুসরণ করা হয় না। ক্লিয়ার? তাহলে বিশদ আয় বিবরণী 2 ধরনের হয়। এখন এগুলোর বিস্তারিত আমরা জানবো, তবে আমি আপনাদেরকে একটা চার্ট দেখাইতে চাই, যে চার্ট থেকে আমি এটা নিশ্চিত বলতে পারি যে এখান থেকে প্রশ্ন একেবারে ফরজ, যে এখান থেকে প্রশ্ন আসবেই। ঠিক আছে, একটা সামারি আগে আমি পড়াইতে চাই। ঠিক আছে, সামারিটা পড়লে মোটামুটি ঘটনা শেষ, অন্য কিছু আর লাগে না। এই যে পেয়ে গেছি। এই জায়গা থেকে আমি যা যা বলবো সবাই সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত একটু বোঝার চেষ্টা করবে, ইনশাল্লাহ এইখান থেকে সব প্রশ্ন কমন থাকবে এই সামারিটা থেকে। ঠিক আছে, আসেন খেয়াল করেন সবাই কি আছে। আর্থিক বিবরণীর আমরা কয়টা উপাদান পড়ছিলাম মনে আছে? 4টা বেসিক উপাদান পড়ছিলাম। কি কি? বিশদ আয় বিবরণী, বিশদ আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, নগদ প্রবাহ বিবরণী। এই 4টা, এবং এই 4টার আমরা কি জানবো এখন? আমরা বিস্তারিত মানে হচ্ছে বিষয়গুলো জানার চেষ্টা করব। তবে আপনি সবসময় খেয়াল রাখবেন, আপনার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, অর্থাৎ যেখান থেকে সব থেকে বেশি প্রশ্ন আসবে সেটা হচ্ছে বিশদ আয় বিবরণী আর হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। এই 2টা জায়গাকে আমরা বেশি টার্গেট করব। ক্লিয়ার? তো প্রথমে আসেন এই স্টেটমেন্ট গুলা দিয়ে আমরা কি কেন তৈরি করি এটা আমরা একটু জানার চেষ্টা করি, কোনটা কোন উদ্দেশ্যে তৈরি করি। প্রথম আসেন উদ্দেশ্য, খেয়াল করেন। বিশদ আয় বিবরণীর নামই হচ্ছে আয় ব্যয়ের বিশদ ভাবে যেখানে লেখা হয়। ঠিক আছে, তো এখানে আয় বিবরণী, তার মানে আয়ের সাথে অবভিয়াসলি ব্যয়ও থাকবে। তাহলে এটা প্রস্তুত করার উদ্দেশ্যটা কি? এটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। লাভ বা ক্ষতি নির্ণয় করা। কি নির্ণয় করা? লাভ ক্ষতি নির্ণয় করার জন্য আমরা বিশদ আয় বিবরণী প্রস্তুত করি। তবে আর একটা ভালো ল্যাঙ্গুয়েজ হচ্ছে, যেটা সব থেকে বেশি প্রচলিত, সেটা হচ্ছে আর্থিক ফলাফল জানা। কি জানা? আর্থিক ফলাফল। তাহলে লাভ ক্ষতিকে কি বলা হচ্ছে? আর্থিক ফলাফল। যে আসলে আর্থিক মানে আর্থিকভাবে আপনার কি অবস্থা, আপনি কি লাভের মধ্যে আছেন না ক্ষতির মধ্যে আছেন, সেটা হচ্ছে আর্থিক ফলাফলও থাকতে পারে বা লাভ ক্ষতি নির্ণয় থাকতে পারে, তবে আর্থিক ফলাফল থাকার সম্ভাবনাই বেশি। আচ্ছা, এই বিশদ আয় বিবরণী, তাহলে এটার নামই তো আয় আর ব্যয় বিবরণী। তাহলে তার উপাদানগুলো কি কি খেয়াল করতে হবে? তার উপাদানগুলো হচ্ছে আয় আর ব্যয়। কি? আয় আর ব্যয়। তাহলে এখানে আমরা এটাকে বলতে পারি, আয় আর ব্যয়গুলোকে আমরা কোন ধরনের উপাদান বলতে পারি? অস্থায়ী উপাদান বলতে পারি না? কি উপাদান বলতে পারি? অস্থায়ী উপাদান। কি উপাদান বলতে পারি? অস্থায়ী।
এগুলো কিন্তু নোট ডাউন করতে হবে, পরীক্ষা আসবে কিন্তু। আবার খেয়াল করেন, তাহলে বিশদায় বিবরণী প্রস্তুতের উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে আর্থিক ফলাফল বা লাভ ক্ষতি নির্ণয়। কোন ধরনের উপাদানের মাধ্যমে আমরা এটা প্রস্তুত করি? সেটা হচ্ছে আয় আর ব্যয় সমূহ, অর্থাৎ আয় ব্যয়বাচক হিসাবের মাধ্যমে মূলত এটা প্রস্তুত করা হয়। আমরা কোন হিসাব বলতে পারি? অস্থায়ী হিসাবের মাধ্যমে আমরা মূলত লাভ ক্ষতি হিসাবটা প্রস্তুত করে থাকি। ওকে, এবার আসেন, এটা আমরা বেসিক্যালি কোন সময় প্রস্তুত করি? কোন সময় প্রস্তুত করি? এটা বাদ দিয়ে আগে আমি 5 নাম্বারে চলে আসবো। কয় নাম্বারে চলে আসবো? 5 নাম্বারে। কেন আসবো? একটা ব্যাপার আছে এখানে, দেখেন 5 নাম্বারটা যদি একটু খেয়াল করেন, বলছে ধারণা। আমরা জানি যে হিসাব বিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ টপিক আছে, হিসাব বিজ্ঞানের নীতিমালা। ওই নীতিমালার মধ্যে দুইটা গুরুত্বপূর্ণ নীতিমালা হচ্ছে, একটা হচ্ছে হিসাব কাল ধারণা আর হচ্ছে চলমান প্রতিষ্ঠান ধারণা। একটা হিসাব কাল ধারণা, একটা কি চলমান প্রতিষ্ঠান ধারণা। পরীক্ষার প্রশ্ন আসতে পারে এই যে বিবরণী গুলা কোনটা কোন নীতিমালা অনুযায়ী প্রস্তুত করা হয়, ঠিক আছে? তাহলে একটা জিনিস খেয়াল করেন, এই যে ধারণা বা নীতি, ঠিক আছে, তো এখানে দেখেন বিশদায় বিবরণীর ক্ষেত্রে দেখেন তো কি আছে? হিসাব কাল ধারণা। ওকে, মালিকানা সত্ত্ব বিবরণীর ক্ষেত্রে দেখেন তো কি আছে? হিসাব কাল ধারণা। ওকে, নগদ প্রবাহ বিবরণীর ক্ষেত্রে দেখেন কি আছে? হিসাব কাল ধারণা। ঠিক আছে, তাইলে দেখেন হিসাব কাল ধারণা অনুযায়ী আয় বিবরণী প্রস্তুত করা হয়, মালিকানা সত্ত্ব বিবরণী প্রস্তুত করা হয়, নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করা হয়। কিন্তু আর্থিক অবস্থার বিবরণীর ক্ষেত্রে আছে কি দেখেন তো? চলমান প্রতিষ্ঠান ধারণা। কি আছে? চলমান প্রতিষ্ঠান ধারণা আছে। আগে ডিফারেন্সটা বুঝেন, তারপরে ভিতরের জিনিসগুলো আমরা ধাপে ধাপে আলোচনা করব। তাহলে যদি নীতিমালা আসে তাহলে কমন যে আর্থিক অবস্থার বিবরণী ছাড়া বাদ বাকি সবগুলোতে হিসাব কাল ধারণা অনুসরণ করা হয়। আপনার নিশ্চয়ই এখন প্রশ্ন থাকতেছে হিসাব কাল ধারণা কি চলমান প্রতিষ্ঠান ধারণা কি, আমরা আলোচনা করব। ওকে, তো প্রথমে কি বুঝলাম যে আর্থিক বিবরণীর যে উপাদানগুলো আছে তার মধ্যে শুধু আর্থিক অবস্থার বিবরণীটা প্রস্তুত করা হয় কি অনুযায়ী? চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী। বাদ বাকি সব কি? বাদ বাকি সব হচ্ছে হিসাব কাল ধারণা অনুযায়ী। এই দুইটা কেন কি খুবই চমৎকার আলোচনা, সেগুলো আমরা করব। ওকে, তারপরে এবার আসেন হচ্ছে আমি মালিকানা সত্ত্ব বিবরণী, নগদ প্রবাহ বিবরণী শেষে আলোচনা করবো। এটা নর্মাল জিনিস, আমরা সবাই একবার করলে পারবো। আমি এই আয় বিবরণীর সাথে একটু পার্থক্য করবো হচ্ছে আর্থিক অবস্থার বিবরণীর। কিসের? আর্থিক অবস্থার বিবরণী। খেয়াল করেন, আয় বিবরণীর প্রস্তুতের উদ্দেশ্য ছিল কি? আর্থিক ফলাফল বা লাভ ক্ষতি নির্ণয়। আর আর্থিক অবস্থান বিবরণীর প্রস্তুতের উদ্দেশ্য কি? আর্থিক অবস্থা নির্ণয়। এটার নামই হচ্ছে স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন। স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন, অর্থাৎ আর্থিক অবস্থা জানার জন্য যে বিবরণী প্রস্তুত করা হয় তার নামই হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। আপনার সম্পদ বা মালিকানা সত্ত্বের পরিস্থিতিকে এটা জানার জন্য মূলত এই বিবরণীটা প্রস্তুত করা হয়ে থাকে। ঠিক আছে, তাহলে বিবরণী, আয় বিবরণীর জন্য আর্থিক ফলাফল, আর্থিক অবস্থা বিবরণীর মধ্যে তার উদ্দেশ্য নিহিত আছে। ওকে, শেষ। তাহলে আয় বিবরণী প্রস্তুত করা হচ্ছে আয় আর ব্যয়, যেগুলোকে আমরা অস্থায়ী হিসাব বলতেছি। আর আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করা হয় সম্পদ আর মালিকানা সত্ত্বের মাধ্যমে, যেটা ইতিমধ্যে আমরা আলোচনা করে আসছি। এই উপাদানগুলোর নাম কি জানেন? এগুলোকে বলে রিয়াল অ্যাকাউন্ট। এগুলা কি হিসাব? এগুলোকে আমরা বলবো স্থায়ী হিসাব। এগুলো আমরা কি বলবো বলেন তো? এগুলোকে আমরা বলবো স্থায়ী হিসাব। কথা কি বুঝতে পারছেন? এই তিনটা পার্থক্য কিন্তু খুব ভালোভাবে সবাইকে খেয়াল রাখতে হবে, এবং প্রশ্ন সব থেকে বেশি এই জায়গাগুলো থেকে আসে। ঠিক আছে, এবার আসেন পরের বিষয়টাতে আমরা যাই। পরের বিষয় কি দেখেন, এই দুইটা বিষয়কে আমি একসাথে একটু পড়ার চেষ্টা করব। প্রস্তুতের সময় আর মেয়াদকাল। প্রস্তুতের সময় আর মেয়াদকাল। দেখেন, আমরা প্রথমে মেয়াদকালটা একটু চিন্তা করি। দেখেন তো, নির্দিষ্ট হিসাবকালের জন্য কি লেখা আছে? নির্দিষ্ট হিসাবকালের জন্য। দেখেন মালিকানা সত্ত্বের কাছে কি লেখা আছে? নির্দিষ্ট হিসাবকালের জন্য। আবার এখানে কি লেখা আছে? নির্দিষ্ট হিসাবকালের জন্য। তাহলে দেখেন তো, একইভাবে এখানে যেমন ধারণাটা তিনটা একই রকম ছিল, ঠিক একইভাবে মেয়াদকালটাও কি তিনটা একই রকম আছে না? হিসাবকালের জন্য, হিসাবকালের জন্য, হিসাবকালের জন্য। কারণ হিসাবকালটা আসলে কতদিন এটা ফিক্স না। কারণ এবার আসেন আমরা হিসাবকাল ধারণার একটা ছোট্ট এক্সাম্পল আপনাকে দিই, বা এটার ডেফিনেশনটা বলি। হিসাবকাল ধারণা অনুযায়ী একটা ব্যবসায়ের জীবনকালকে কতগুলো ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করা হয়। বলা হয় তার হোল লাইফ টাইমটাকে আমরা হিসাবের সুবিধার্থে, কিছু সুবিধার্থে, হিসাবের সুবিধার্থে কৃত্রিম ছোট ছোট ভাগে ভাগ করা হয়। সে ভাগটা হইতে পারে 1 মাস, সেটা হতে পারে 3 মাস, সেটা হতে পারে 6 মাস, সেটা হতে 1 বছর। সাধারণত 1 বছরই হয়ে থাকে। আপনি খেয়াল করে দেখবেন তো, কোন কোন স্টেটমেন্ট 1 বছর, কোন কোন অঙ্ক দেখবেন 1 বছরের জন্য হয়, 6 মাসের জন্য হয়, 3 মাসের জন্য হয়, হয় কিনা? ম্যাক্সিমাম আমরা কত দিনের জন্য করি? 1 বছরের জন্য করি। এটা কি আপনার ইচ্ছা মতো না, এটা কোন নীতিমালা অনুযায়ী করতেছেন? হিসাবকাল ধারণা অনুযায়ী। তাহলে এই যে বলছে নির্দিষ্ট হিসাবকালের জন্য, এই হিসাবকালটা 3 মাস হইতে পারে, 1 মাস হইতে পারে, 6 মাস হইতে পারে, 1 বছরও হতে পারে। কথা কি ক্লিয়ার? কিন্তু পার্থক্যটা কোন জায়গায় খেয়াল করে দেখেন।
তাহলে হিসাবকাল ধারণা অনুযায়ী এগুলো কেন প্রস্তুত করা হয় বুঝতে পারতেছেন তো? এই গঠনের জন্য। আচ্ছা, এবার আসেন হচ্ছে আর্থিক অবস্থার বিবরণীতে চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী প্রস্তুত করা হয়। এবার চলমান প্রতিষ্ঠান ধারণার মূল ডেফিনেশনটা কি? চলমান প্রতিষ্ঠান ধারণা বলছে একটি প্রতিষ্ঠান লাভজনকভাবে অনির্দিষ্টকাল ধরে চলবে। একটি প্রতিষ্ঠান লাভজনকভাবে কি চলবে? অনির্দিষ্টকাল ধরে চলতে থাকবে, মানে একটা প্রতিষ্ঠান কি থাকবে? চলমান থাকবে, সোজা কথা। এখন এই চলমান থাকবে, তাহলে এটা তো আপনি কি করতে পারবেন না? ক্লোজ করতে পারবেন না। এখানেও কিন্তু একটা ফ্যাক্ট আসে, একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, দেখবেন। তো এটা চলমান থাকবে, এই জন্য এটা কোন একটা হিসাব কালকে বুঝাবে না, কোন নির্দিষ্ট হিসাব কালের জন্য আপনি এই স্টেটমেন্টটা তৈরি করতে পারবেন না। এটা তৈরি করবেন কোন একটা নির্দিষ্ট সময় বিন্দুর জন্য। ভালো করে খেয়াল করেন, কোন একটা নির্দিষ্ট সময় বিন্দু বা একটা নির্দিষ্ট তারিখের জন্য এটা প্রস্তুত করা হয়। কোন একটা নির্দিষ্ট সময় বিন্দু বা তারিখের জন্য এটা কি করা হয়? প্রস্তুত করা হয়। ভালো করে খেয়াল করেন, সবগুলো প্রস্তুত করি আমরা কিসের জন্য? একটা নির্দিষ্ট হিসাব কালের জন্য। কিন্তু আমরা এটা প্রস্তুত করি একটা নির্দিষ্ট দিনের জন্য। ওই হিসাব কাল দেখেন, এটা একটা হিসাব কাল আছে না, ধরেন এটা 3 মাসের জন্য প্রস্তুত করি। মূলত এই 3 মাসের যে শেষ দিন, ওই শেষ দিনের আর্থিক অবস্থা জানার জন্য এই আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করা হয়। তাহলে আমরা টার্গেট করতেছি একটা নির্দিষ্ট দিনকে, একটা নির্দিষ্ট সময়কে। এই জন্য এটা হচ্ছে নির্দিষ্ট সময় বিন্দুর জন্য অথবা নির্দিষ্ট তারিখের জন্য। অনেক বেশি এই প্রশ্নটা পরীক্ষা আসছে যে আর্থিক অবস্থার বিবরণী কত সময়ের জন্য প্রস্তুত করা হয়। প্রশ্ন উত্তর হবে কি? নির্দিষ্ট সময় বিন্দু বা নির্দিষ্ট তারিখের জন্য। এবার আসেন, আরেকটা গুরুত্বপূর্ণ ফ্যাক্ট আছে। আপনারা এবার একটু মনে মনে চিন্তা করেন তো, আপনারা যারা ক্লাস করতেছেন, আপনারা তো অবশ্যই বিশদায় বিবরণী করছেন, আর্থিক অবস্থার বিবরণী করছেন না? এখন একটু মনে মনে একটু চিন্তা করার চেষ্টা করেন বা মনে করার চেষ্টা করেন, আমরা যখন একটা বিশদায় বিবরণী প্রস্তুত করি তখন তার শুরুতে কি থাকে? প্রতিষ্ঠানের নাম থাকে। নামের পরে আমরা ধরেন লিখতেছি বিশদায় বিবরণী। তারপরের লাইনটা আমরা কি লিখি? ধরেন অঙ্কটা 2024 সালের, তখন আমরা লিখি 2024 সালের 31শে ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য। কখন? যখন আমরা বিশদায় বিবরণী কি বলি? সমাপ্ত বছরের জন্য। তার মানে ওই বছরের সমাপনী আমরা কাজ করতেছি, শেষ সমাপ্ত করে দিচ্ছি ওই বছরটা। কিন্তু এই অঙ্কটি যখন আপনি আর্থিক অবস্থার বিবরণী বা উদ্বৃত্তপত্র করেন, তখন কিন্তু এই লাইনটার মধ্যে একটু চেঞ্জ হয়ে যায়। তখন কিন্তু আমরা আর বলি না 31 ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য, তখন আমরা কি বলি? 31শে ডিসেম্বর তারিখের জন্য। আমরা কি বলি তখন? 2024 সালের 31 ডিসেম্বর তারিখের জন্য। দেখেন অর্থাৎ পার্থক্য বুঝলেন কিন্তু। এই জায়গায় বলতেছি সমাপ্ত, আর এখানে কি বলতেছি? তারিখের জন্য। কারণ কি? এই স্টেটমেন্টটাই তৈরি করা হয় একটা নির্দিষ্ট তারিখের জন্য, নির্দিষ্ট সময় বিন্দুর জন্য। কি অনুযায়ী? চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী। কথা কি বুঝাইতে পারছি? আর এটা আমরা কিসের জন্য করতেছি? একটা নির্দিষ্ট সময়কালের জন্য। ওই সময়কাল শেষ, সমাপ্ত করে দিচ্ছি। এখান থেকে ব্যালেন্স গুলারে আমি টাইনা এখানে নিয়ে আসতেছি। কথা কি বুঝাইতে পারছি? আপনাদেরকে আমি এই পয়েন্টটাকে আপনাদেরকে ক্লিয়ার? আমার সাথে কি একমত যে আমরা এই জিনিসগুলো লিখতাম? সবাইকে ক্লিয়ার? সবাইকে এ পর্যন্ত বুঝতে পারছেন? এই জীবনে কি এরকম এই বিষয়টা জানার ইচ্ছা হয়েছে যে কখন আমরা সমাপ্ত বছর লিখি বা কখন সমাপ্ত বছর লিখি না, বা আদৌ লেখার প্রয়োজন আছে কিনা? এই যে দেখেন, আমি জাস্ট একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দেখানোর জন্য আপনাদেরকে এটা বের করলাম। এই যে একটা বই থেকে আমি একটা উদাহরণ আপনাদেরকে একটু দেখাই, খেয়াল করে দেখেন। এটা দেখেন তো, বিশদায় বিবরণী লেখা আছে না? কি লেখা আছে? বিশদায় বিবরণী। দেখেন এখানে কি লেখা আছে? 2021 সালে 31 ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত বছরের জন্য। দেখেন তো লেখা আছে কিনা সমাপ্ত বছর। কেন সমাপ্ত বছর? কারণ এটা তৈরি করি আমরা হিসাব কাল ধারণা অনুযায়ী, একটা নির্দিষ্ট হিসাব কালের জন্য। হিসাব কাল যেহেতু শেষ, আমি এটা সমাপ্ত করে দিচ্ছি। এখান থেকে আমি ব্যালেন্সিং করে নিট লাভটা কিন্তু নিয়ে যাব। এবং বিশদায় বিবরণীতে যে উপাদানগুলো থাকে, সেই উপাদানগুলোকে কিন্তু আমরা সমাপনী দাখিলার মাধ্যমে একটা নির্দিষ্ট হিসাব কাল শেষে এগুলোকে কিন্তু আমরা কি করে দেই? বন্ধ করে দেই। এগুলো কিন্তু আমরা ক্লোজ করে দেই। কিন্তু আর্থিক অবস্থার বিবরণীতে যে উপাদানগুলো আছে সেগুলো কিন্তু আমরা বন্ধ করতে পারি না, কারণ এগুলো স্থায়ী উপাদান। এগুলো আপনি কি করতে পারবেন না? বন্ধ করতে পারবেন না। এই যে দেখেন এই যে আর্থিক অবস্থার বিবরণী লাইনটা কি লেখা আছে দেখেন তো? 2021 সালের 31শে ডিসেম্বর তারিখের জন্য। যদি লিখলে আর একটু ভালো হইতো। আমি কি পয়েন্টটা বুঝাইতে পারলাম? এইচএসসি পরীক্ষার্থী যারা আছে তারা যদি এই ভুলটা করে যে এখানে সমাপ্ত বছর লিখে দিচ্ছে, পুরো অঙ্ক যদি কাইটা দেয় তাও কিছু করার নেই, কারণ গ্রামাটিক্যালি আপনি এখানে ভুল করছেন।
আমি কি পয়েন্টটা আপনাদেরকে বুঝাইতে পারলাম? দেখছেন, একটা প্র্যাকটিক্যাল উদাহরণ আপনাদের দেখানোর চেষ্টা করলাম, কারণ এই ভুলটা সাধারণত আমরা করি। যারা আমরা এখানে সিনিয়র আছি, তারা আমরা টিউশনে করি, আমরা কিন্তু এই ভুলগুলো স্টুডেন্টকে ধরাই দিব। আমরা কেন এখানে সমাপ্ত লিখতেছি? কারণ এটা একটা নির্দিষ্ট হিসাব কালের জন্য করতেছি। এটা তো কোনো হিসাব কালের জন্য না, এটা তো আমরা সমাপ্ত করতে পারবো না। পয়েন্টটা কি ক্লিয়ার? খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই জায়গাটা। আর এখানে স্থায়ী উপাদান আছে, এগুলা কোন একটা নির্দিষ্ট সময়ের জন্য তো আপনি সমাপ্ত করতে পারবেন না। আপনাদের সম্পদ মালিকানার সত্য আসছে আছে, নতুন বছরে গিয়ে আপনি এগুলা বাদ দিয়ে নতুন করে আবার সম্পদ কিনবেন, নতুন করে মানুষ থেকে ধার দেনা করে ব্যবসা শুরু করবেন, সেটা পারবে না। এগুলো নিয়েই আপনার ব্যবসা কি রাখতে হবে? চলমান রাখতে হবে। কথা কি ক্লিয়ার? আর আমরা সমাপনী দাখিলা কার জন্য প্রযোজ্য? এই উপাদানগুলোর জন্য, আয় বিভাজক হিসাবের জন্য আমরা সমাপনী দাখিলা দিই। সম্পদের মালিকানার সত্য কি সমাপনী দাখিলার মাধ্যমে আমরা বন্ধ করতে পারবো? আমরা কিন্তু বন্ধ করতে পারবো না। ঠিক আছে? পয়েন্টটা কি বুঝাইতে পারছি? আবার আর বুঝতে পারছি তারিখটা, কোন তারিখটা? এই যে হিসাবকাল, এখন ধরেন 1 বছরের জন্য অঙ্ক করেন। নরমালি এই আমি তো হিসাবকাল ধারণ অনুযায়ী বলছি, ব্যবসায় জীবনকালটাকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি, সেটা 3 মাস, 6 মাস, 9 মাস, 1 বছর হইতে পারে। এখন ওই হিসাবকালের জন্যই তো আপনি আর্থিক অবস্থা বিবরণটা বেসিক্যালি প্রস্তুত করবেন। 3 মাস হলে 3 মাসের শেষ দিনে গিয়ে আর্থিক অবস্থা বিবরণ প্রস্তুত করবেন। 1 বছর হলে 1 বছরের শেষ দিনে গিয়ে আর্থিক অবস্থা বিবরণ প্রস্তুত করবেন। 1 মাস হলে 1 মাসের শেষে গিয়ে আর্থিক অবস্থা বিবরণ প্রস্তুত করবেন। কথা কি বোঝা গেছে? আর বাকিগুলো সবগুলোই আমরা ওই পুরো সময়টার জন্য আসলে প্রস্তুত করে থাকি। আমি বুঝাইতে পারলাম? দেখেন, একটা প্রশ্ন আপনাদেরকে দেখাই, কতবার পরীক্ষা আসছে, আনবিলিভেবল। এই প্রশ্ন কতবার পরীক্ষা আসছে দেখেন। 13 নম্বর প্রশ্নটা একটু খেয়াল করেন, 13 কোয়েশ্চেন নাম্বার, সরি 3 নম্বর প্রশ্নটা একটু দেখেন। আর এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আসছে 3, 4, 5 বার। মানে শুধু ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় এই প্রশ্নটা 5 বার আসছে। দেখেন তো কি আসছে। উদ্বৃত্তপত্র প্রস্তুত করা হয়। উদ্বৃত্তপত্র মানেই তো আর্থিক অবস্থার বিবরণী। কখন প্রস্তুত করা হয়? একটি নির্দিষ্ট তারিখ, সমাপ্ত বছর, একটি আর্থিক বছরের জন্য, একটি হিসাব বছরের জন্য না। এটা কিসের জন্য প্রস্তুত করি? একটি নির্দিষ্ট তারিখের জন্য, একটি নির্দিষ্ট সময় বিন্দুর জন্য আমরা এটা কি করে থাকি? প্রস্তুত করে থাকি। কথা কি বুঝাইতে পারছি? তারপরে 1 নম্বর প্রশ্নটা দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসায় প্রশ্ন। 1 নম্বর প্রশ্নটা খেয়াল করেন কি বলা আছে। কোন বিবরণীতে একটি প্রতিষ্ঠানের একটি নির্দিষ্ট সময়ের আর্থিক অবস্থার বর্ণনা দেয়? কিসের বর্ণনা? আর্থিক অবস্থা। তা আর্থিক অবস্থা কিসের মাধ্যমে জানে? আর্থিক অবস্থার বিবরণীর মাধ্যমে জানে। আর্থিক অবস্থার বিবরণী একটা নাম কি? উদ্বৃত্তপত্র বা বৈশ্বিক বিবরণী। উদ্বৃত্তপত্র বা কি? বৈশ্বিক বিবরণী। তারপর দেখেন 2 নম্বর প্রশ্ন দেখেন, কোনটি আর্থিক বিবরণীর অংশ নয়? অংশ নয়, দেখেন খেয়াল করেন। আর্থিক অবস্থার বিবরণী অংশ, নগদ প্রবাহ বিবরণী অংশ পড়ছি। কম্প্রিহেন্সিভ মানে কি? বিশদ। কম্প্রিহেন্সিভ এর বাংলা কি? বিশদ আয় বিবরণী। তো মূল্য সংযোজন বিবরণী নিয়ে আমি কোন স্টেটমেন্টকে আপনাদেরকে পড়াইছি? পড়াই নাই। সুতরাং এটা সঠিক উত্তর হবে না। কথা কি বুঝাতে পারছি? তাহলে দেখা যা পড়াইছি ইনশাল্লাহ এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভাই। ঢাকা ইউনিভার্সিটিতে কমপক্ষে 20টা প্রশ্ন আসছে। ঢাকা ইউনিভার্সিটিতে কি আসছে? এখান থেকেই 20টার উপরে প্রশ্ন আসছে। ঠিক আছে? এই যে দেখেন আরেকটা প্রশ্ন দেখেন, 12 নম্বর প্রশ্নটা একটু খেয়াল করেন। কোয়েশ্চেন নাম্বার 12 কি আছে দেখেন। কত সময়ের জন্য আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়? মানে কত দিনের জন্য, কত সময়ের জন্য আর্থিক বিবরণী প্রস্তুত করা? 1 বছর, 1 মাস, 6 মাস, 2 বছর, নাকি যে কোনো সময়ের জন্য উপযুক্ত বলে বিবেচনা হয়? আর্থিক বিবরণী কিন্তু, আর্থিক বিবরণী এটা যে কোনো সময়। আমরা বলছি হিসাবকাল ধারণ অনুযায়ী কি করা হয়? ব্যবসার জীবনকালকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়। কেউ যদি চায় 1 বছরের জন্য, কেউ 1 মাস, কেউ 6 মাস, কেউ 1 বছর। যার যেটা সুবিধা সে অনুযায়ী কিন্তু সে এই আর্থিক বিবরণী গুলো প্রস্তুত করতে পারবে। আর্থিক বিবরণী, নট আর্থিক অবস্থার বিবরণী, এই জিনিসটা কিন্তু ভালো করে খেয়াল রাখতে হবে। 14 নম্বর প্রশ্ন দেখতে পারেন, কি বলা আছে দেখেন তো। উদ্বৃত্তপত্র কি প্রকাশ করে বলেন তো? উদ্বৃত্তপত্র মূলত একটি নির্দিষ্ট সময় বিন্দুতে বা একটা নির্দিষ্ট সময়ে আর্থিক অবস্থা জানান দেয়। দেখেন 14 এ নাম্বার প্রশ্ন হচ্ছে সঠিক উত্তর। একটি নির্দিষ্ট সময় বিন্দুতে একটি প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা জানান দেয়। পড়াইছে কিনা? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি তো বললাম যে এই জায়গা থেকে প্রশ্ন পরীক্ষা আসবেই। এই বক্স থেকে প্রশ্ন আপনি পাবেনই। কথা কি ক্লিয়ার? আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আমরা এখানে মনে রাখবো, এই অস্থায়ী হিসাবের আরেকটা নাম কিন্তু আমরা বলতে পারি কি হিসাব? নামিক হিসাব। কি হিসাব? অস্থায়ী হিসাবের আরেকটা নাম কি হিসাব? নামিক হিসাব। এবং এই অস্থায়ী হিসাব, নামিক হিসাবের জন্য মূলত কি প্রযোজ্য? সমাপনী দাখিলা প্রযোজ্য, এবং এর মাধ্যমে আমরা এই হিসাবগুলো বন্ধ করে দেই।
তাহলে বিশদায় বিবরণী কোন ধরনের উপাদানের মানে মাধ্যমে তৈরি করা হয়? অস্থায়ী আয়ব্যয়বাচক নামী হিসাবের মাধ্যমে প্রস্তুত করা হয়ে থাকে। কোন ধরনের অনুযায়ী? হিসাবকাল ধরন অনুযায়ী। কত সময়ের জন্য? একটা নির্দিষ্ট হিসাবকালের জন্য। শেষ। আমি আশা করছি বিশদায় বিবরণী আর আর্থিক অবস্থা বিবরণীর মধ্যে আপনাদের কোনো মানে হচ্ছে কনফিউশন নাই। এবং আমি কিন্তু আরেকটা জিনিস সহজ করে দিলাম, যে যখন আমরা মেয়াদকাল আর ধারণা পড়বো, সময় পড়বো, তখন কিন্তু তিনটার জন্য এক, শুধু একটার জন্য ডিফারেন্ট। সেটা কি? আর্থিক অবস্থার বিবরণী। শুধু আর্থিক অবস্থার বিবরণীতে আমরা পড়বো নির্দিষ্ট সময়ের জন্য, নির্দিষ্ট সময় বিন্দুর জন্য বা নির্দিষ্ট তারিখের জন্য চলমান প্রতিষ্ঠান ধারণা, আর বাদ বাকি সবগুলোর জন্য একটা নির্দিষ্ট হিসাবকাল, একটা নির্দিষ্ট হিসাবকাল, একটা নির্দিষ্ট হিসাবকাল, হিসাবকাল ধারণা, হিসাবকাল ধারণা, হিসাবকাল ধারণা। শেষ। শেষ। এবার শুধু আমরা উদ্দেশ্য আর উপাদানটা দেখবো। মালিকানার সত্ত্ব বিবরণী যখন আমরা এটা যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে পড়বো, তখন এটা শেয়ার হোল্ডারদের সত্ত্ব বিবরণী হয়ে যাবে। তো মালিকানার সত্ত্ব বিবরণী আমরা কেন প্রস্তুত করি? বেসিক্যালি মালিকানার সত্ত্বের পরিমাণ কতটুকু হ্রাস বৃদ্ধি পাইছে সেটা জানার জন্য আমরা মালিকানার সত্ত্ব বিবরণী প্রস্তুত করি। আর মালিকানার সত্ত্ব বিবরণীতে সাধারণত কোন ধরনের উপাদানগুলো থাকে? মূলধন, উত্তোলন আর হচ্ছে মুনাফা বেসিক্যালি, তাই তো? নিট মুনাফা বা নিট ক্ষতি যাই হয়, এটা আমরা গিয়ে মূলধনের সাথে যোগ বিয়োগ করি। উত্তোলনটা কেন এখানে আসবে? কারণ উত্তোলনের ফলে মালিকানার সত্ত্বের পরিমাণ হ্রাস পায়, এই জন্য এখানে এটা অন্তর্ভুক্ত হবে। আর হচ্ছে নগদ প্রবাহ বিবরণী। সোজা কথা, নগদ প্রবাহ বিবরণী মানে হচ্ছে আমি যার মাধ্যমে আমার নিট ক্যাশের পরিমাণ জানতে পারি। কিসের পরিমাণ? আমার কাছে কত টাকা নগদ অর্থ আছে সেটা আমরা জানতে পারি। ভাই এটা একটা এইচএসসির একটা বই থেকে আমি জাস্ট একটা উদাহরণ দেখাচ্ছি। এটা কোনো যে বইটা দেখাচ্ছি এটা র্যাপস থেকে কয়েকটা উদাহরণ আমি দেখাচ্ছি, ঠিক আছে? তো নগদ প্রবাহ বিবরণীর মাধ্যমে আমরা কি জানতে পারি? আমার কাছে নগদ টাকা কত আছে। তাই নগদ টাকা কত আছে কিভাবে বুঝবো? কি পরিমাণে টাকা আমার থেকে চলে গেছে, কি পরিমাণে টাকা আমার কাছে আসছে, এই দুইটার পার্থক্যটাই হচ্ছে নিট ক্যাশ, তাই কিনা? তাহলে যেটা চলে গেছে এটাকে আমরা বলতেছি বহি প্রবাহ, ক্যাশ আউটফ্লো, আর যেটা আসছে এটাকে আমরা বলতেছি ক্যাশ ইনফ্লো। ঠিক আছে? এই ক্যাশ আউটফ্লো আর ক্যাশ ইনফ্লোর যে পার্থক্য সেটা আমার কাছে থেকে যায়, ওটা হচ্ছে ক্যাশ। এটাই জানি মূলত আমরা কিসের মাধ্যমে? নগদ প্রবাহ বিবরণীর মাধ্যমে। তাহলে নগদ প্রবাহ বিবরণীর মাধ্যমে আমরা কি বের করার জন্য কাজটা করি? মূলত নগদ কি আছে সেটা জানার জন্য। আর এখানে সব নগদ আইটেম গুলো নিয়ে মূলত এই নগদ প্রবাহ বিবরণীটা প্রস্তুত করা হয়ে থাকে। সো এই যাবৎকালে আমি যা যা বললাম সবাইকে ক্লিয়ার? সবাই ক্লিয়ার হলে এক বাক্যে ক্লিয়ার লিখে ফেলেন। এক বাক্যে ক্লিয়ার লিখে ফেলেন। এক বাক্যে ক্লিয়ার লিখে ফেলেন সবাই। দ্রুত দ্রুত সবাই সবাই রেসপন্স করে প্লিজ। গুরুত্বপূর্ণ ক্লাস এইটা, আমাদের পেড কোর্সের ক্লাস। আমি চিন্তা করলাম তারপরও যেহেতু ক্লাস হচ্ছে না অনেকদিন ধরে, আমরা একটু ফ্রি করে দিই। নিবন্ধনের স্যারগুলো কিন্তু একেবারেই নকিং এট দ্য ডোর। সুতরাং আমাদের পেড কোর্সের ক্লাস অনেকগুলো হয়ে গেছে, 14-15টা ক্লাস হয়েছে, সাবজেক্ট ওয়াইজ 4টা-5টা করে ক্লাস হয়েছে। ভর্তি হলে এগুলো রেকর্ড পেয়ে যাবেন, আপনারা কিন্তু ক্লাস শুরু করে দিতে পারবেন। ঠিক আছে? যত লেট তত দেরি হয়ে যাবে। পরবর্তীতে কিন্তু নতুন কোনো বেচ আসবে না, যারাই ভর্তি হবেন এই বেচেই কন্টিনিউ করতে হবে। সো 50% ডিসকাউন্ট আমাদের এটা ভর্তি চলতেছে, ভর্তি হয়ে এটা কন্টিনিউ করে দেন। ঠিক আছে? সবাই রেসপন্স করেন প্লিজ। মতিউর রহমান, রুকসানা পারভিন, ক্লিয়ার? সবাইকে আমার পেড কোর্সের এখানে যারা আছেন। আর এই ক্লাস তো রেকর্ড থাকবে এবং এটা আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে দিব, সেখান থেকেও পরবর্তীতে যদি প্রয়োজন মনে হয় আপনারা দেখে নিতে পারবেন। আইডি নাকি ক্লিয়ার? যারা নিবন্ধনের পেড কোর্সে ভর্তি হতে চান 09325748334 এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক দিবেন, অথবা আমাদের এই পেজে নক দিলে কিন্তু আপনি ভর্তি হয়ে যেতে পারবেন। 50% ডিসকাউন্টে স্কুল পর্যায়ে 1250 আর হচ্ছে কলেজ পর্যায়ে 999, এবং দুইটা মিলে যদি কেউ ভর্তি হন 1500 টাকা ভর্তি হতে পারবেন। ওকে ক্লিয়ার? প্রমা, আসমা আক্তার, রুবি, সাথে বিশ্বাস সব তো আমাদের পেড কোর্সের স্টুডেন্ট। তাহলে ফ্রি করে দিয়ে কি লাভ যদি ফ্রি পোলাপাইন ক্লাস না করে? জেবা তাহসিন তাও আমাদের পেড কোর্সের স্টুডেন্ট। আপনার ওইদিকে কি বৃষ্টি হচ্ছে? আমার এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, কোন সময় ইলেকট্রিসিটি চলে যাবে বলা যায় না। তাইলে বিশদায় বিবরণী সংক্রান্ত মোটামুটি আলোচনা কিন্তু আমরা করে ফেললাম। ক্লিয়ার? এখন এই আলোচনার বাইরে আমাদের আর কি জানতে হবে? জানতে হবে অনেক কিছু। মূলত যেহেতু আর্থিক অবস্থার বিবরণী আমরা কিসের মাধ্যমে প্রস্তুত করি? একটা বড় অংশ হচ্ছে সম্পদ মালিকানা সত্ত্ব। আয় ব্যয়গুলো আর চিনাইতে চাইলাম না, এগুলো আপনারা সবাই চিনেন, এগুলো আর পড়ানোর কিছু নাই।
মূলত এই জায়গাটা থেকে আমাদের একটু আলোচনা করতে হবে, সম্পদ বা মালিকানা সত্যগুলো আমাদেরকে জানতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে সম্পদ আসলে কি? সম্পদ হচ্ছে যার আর্থিক মূল্য আছে, মানে যার অর্থনৈতিক ভ্যালু আছে, এবং যেটা ভবিষ্যতে আপনাকে আর্থিকভাবে সুবিধা দিতে পারবে, ওইটাকে আমরা কি বলবো? ওটাকে আমরা সম্পদ বলতে পারি, ঠিক আছে? সম্পদ বিভিন্ন ধরনের হয়, যেমন এখন আমরা আসেন ধীরে ধীরে এই সম্পদের টাইপস গুলো আমরা একটু পড়ার চেষ্টা করব। স্থায়ী সম্পদ, যেখান থেকে আপনি আসলে কি পাবেন? দীর্ঘমেয়াদের সুবিধা পাবেন। কি মেয়াদের সুবিধা পাবেন? দীর্ঘমেয়াদের সুবিধা পাবেন। এগুলার পড়ানোর কিছু তো নাই। চলতি সম্পদ মানে যেটাকে আমরা সাধারণত যে এখান থেকে সার্ভিস পাবো আমরা কতদিনের জন্য? 1 বছরের জন্য। এগুলো আপনারা পারবেন, আমি যে জায়গাটা পড়ানো দরকার সেই জায়গায় চলে যাই। মূলত আমি আপনাদেরকে পড়াবো হচ্ছে অলিক সম্পদ। কি সম্পদ পড়াবো? অলিক সম্পদ। এই অলিক সম্পদের কয়েকটা নাম আছে, এবং এটা মানে হচ্ছে ফিকশাস, মানে যেটাকে বলা হচ্ছে অলিক, কাল্পনিক, অবাস্তব, ভুয়া সম্পদ। নাম কি? অলিক, কাল্পনিক, অবাস্তব, ভুয়া সম্পদ, যার আসলে কোনো কি নাই, বাজার মূল্য নাই, কোনো কারো নিকট বিক্রি করতে পারবেন না, বাজারের মূল্য নাই, কারো নিকট বিক্রি করতে পারবেন না। এটাকে আমরা বলতেছি অলিক, কাল্পনিক বা ভুয়া সম্পদ। আপনি মনে করতেছেন সম্পদ আছে, কিন্তু বাস্তবে তারা আসলে কোনো কি নাই, অস্তিত্বই নাই। এগুলা কি কি? একটা গুরুত্বপূর্ণ অলিক বা কাল্পনিক সম্পত্তি হচ্ছে শেয়ার অবহার, শেয়ার বা ঋণপত্রের অবহার। কার? এটা খাতার মধ্যে নোট ডাউন করবেন। শেয়ার বা ঋণপত্রের অবহার, শেয়ার বা ঋণপত্রের অবহার বা বার্তা অলিক বা কাল্পনিক বা ভুয়া সম্পদ। এরপরে হচ্ছে প্রাথমিক খরচ। কি মনে রাখবেন? প্রাথমিক খরচ। তারপর মনে রাখতে পারেন বিলম্বিত বিজ্ঞাপন। কি বলতে পারেন? বিলম্বিত বিজ্ঞাপন। প্রাথমিক খরচ, বিলম্বিত বিজ্ঞাপন। তারপর হচ্ছে লাভ লোকসান আবন্টন হিসাবে ডেবিট উদ্বৃত্ত, লাভ লোকসান আবন্টন হিসাবে ডেবিট উদ্বৃত্ত। তারপরে মনে রাখতে পারেন শেয়ার বিক্রি সংক্রান্ত খরচ। কি সংক্রান্ত খরচ বলেন? শেয়ার বিক্রি সংক্রান্ত খরচ। কি সংক্রান্ত খরচ? শেয়ার বিক্রয় বা বিক্রি সংক্রান্ত খরচ। শেয়ার বিক্রি সংক্রান্ত খরচ, ঠিক আছে? এখন শেয়ার বিক্রি সংক্রান্ত খরচগুলো কি কি? যেমন ধরেন শেয়ার অবলেখকের কমিশন, শেয়ার দালালের দস্তুরি, এগুলা লাগে না যখন শেয়ার বিক্রি করতে যাবেন? এটাকে বলা হচ্ছে কি? এটাকে বলা হচ্ছে শেয়ার বিক্রি সংক্রান্ত খরচ। কথা কি বোঝা গেছে? তাহলে এই সম্পদগুলোর নাম হচ্ছে অলিক, কাল্পনিক, ভুয়া বা অবাস্তব সম্পদ। এবার আসেন একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্ট আছে, সেটা হচ্ছে কি, এই জিনিসটা একটু এভাবে করি। যেমন ধরেন স্থায়ী সম্পদ তো আমরা মাত্র বললাম না? এই স্থায়ী সম্পদকে আমরা 3টা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। স্থায়ী সম্পদকে আমরা কয়টা ক্যাটাগরিতে ভাগ করতে পারি? এই স্থায়ী সম্পদকে আমরা 3টা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। কি কি খেয়াল করে দেখেন। এক ধরনের স্থায়ী সম্পদ আছে যেটা হচ্ছে স্পর্শনীয়, একটা কি? স্পর্শনীয়, ঠিক আছে? এক ধরনের সম্পদ আছে যেটা হচ্ছে অস্পর্শনীয়। কি? অস্পর্শনীয়, ঠিক আছে? আরেকটা সম্পদ আছে যেটা হচ্ছে ক্ষয়িষ্ণু। তাহলে এই স্থায়ী সম্পদটাকে আমরা 3টা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। স্থায়ী সম্পদকে আমরা কয়টা ক্যাটাগরিতে ভাগ করতে পারি? 3টা ক্যাটাগরিতে। কি কি খেয়াল করেন? স্পর্শনীয়, অস্পর্শনীয়, আর হচ্ছে কি ক্ষয়িষ্ণু। স্পর্শনীয়, অস্পর্শনীয়, এটা কি? ক্ষয়িষ্ণু। খেয়াল করেন। এখন তাহলে এই স্পর্শনীয় স্থায়ী সম্পদগুলো কি কি? স্পর্শনীয় স্থায়ী হচ্ছে আসবাবপত্র, তাপবন্ধন যন্ত্রপাতি বা মেশিন, তারপর ধরুন হচ্ছে দালান কোঠা, আর এটা হচ্ছে ভূমি, আর এটা লিখতে পারেন আপনি অফিস সরঞ্জামও লিখতে পারেন। ওকে, তো এই সম্পদগুলো আমরা স্পর্শনীয় বলে থাকি। এবং এই যে স্থায়ী সম্পদগুলো আছে, এই স্থায়ী সম্পদগুলো যখন আমরা দিনকে দিন ব্যবহার করতে থাকি, তার আর্থিক মূল্য হ্রাস পেতে থাকে। এই আর্থিক মূল্য হ্রাস পাওয়াটাকে বলা অবচয়, অবলুপন বা অবক্ষয় বা শূন্যীকরণ, বিভিন্ন নামে ডাকা হয়। এই অস্পর্শনীয় সম্পদ মানে যে সম্পদগুলো স্পর্শনীয়, এই ক্ষেত্রে আমরা কি শব্দ ব্যবহার করব? এই শব্দগুলো যে আর্থিক মূল্য হ্রাস পায় ব্যবহারের ফলে, এই ক্ষেত্রে আমরা ব্যবহার করবো অবচয়, অর্থাৎ ডেপ্রিসিয়েশন। কি ব্যবহার করব? ডেপ্রিসিয়েশন। ক্লিয়ার? এখানে আমরা ডেপ্রিসিয়েশন বা অবচয় শব্দটা ব্যবহার করব। অস্পর্শনীয় সম্পদ কোনগুলা? যে সম্পদটা সব থেকে বেশি আসে পরীক্ষায়, সুনাম। কি আসে? সুনাম, ঠিক আছে? তারপর হচ্ছে পেটেন্ট, তারপর ধরুন হচ্ছে ট্রেডমার্ক, তারপর কপিরাইট, লেখসত্ব, গ্রন্থসত্ব,
তারপরে বলতে পারি আমরা ফ্র্যাঞ্চাইজি, ইজারা সম্পদ আমরা বলতে পারি, ঠিক আছে। তো এই সম্পদগুলোর ক্ষেত্রে আমরা আর অবচয় ব্যবহার করতে পারবো না। এই সম্পদগুলোর ক্ষেত্রে আমার ব্যবহার করতে হচ্ছে অবলোপন। কি ব্যবহার করতে হবে? অবলোপন। তাহলে অবচয় অবলোপন দুইটাই একই জিনিস। একটা গুরুত্বপূর্ণ বিষয় মিসিং হয়েছে, এখানে যে সম্পদগুলো আমরা লিখছি সবগুলো স্পর্শনীয়, ওকে, সবগুলোর ক্ষেত্রে আমরা অবচয় ব্যবহার করতে পারি, কিন্তু এখানে যত ধরনের সম্পদ আলোচনা করতেছি একটার ক্ষেত্রে তার আর্থিক মূল্য কখনোই হ্রাস পায় না, বা তার ক্ষেত্রে কখনোই কি হবে না, অবচয় হবে না। সেটা হচ্ছে ভূমি। ভূমি এমন এক ধরনের সম্পদ যার কি হবে না, যার কোনো অবচয় হবে না। সুতরাং এক্ষেত্রে এই অবচয়ের টার্মসটা আর ব্যবহার করা যাবে না। ভূমি যোগান সীমিত, ভূমি অবিনশ্বর, অক্ষয়, তার কোনো ক্ষয় নাই। এটা ক্ষয় যার নাই তার অবচয় কোত্থেকে বের করবেন? যেটার ক্ষয় হয় তারা না আপনি অবচয় বের করতে পারবেন। তাহলে ভূমির কি অবচয় করতে পারবেন? পারবেন না। তাহলে দেখেন এই আর্থিক মূল্য হ্রাস পাওয়াটা একটা অবচয় বলে। এই ক্ষেত্রে আপনি যখন অবচয় বুঝবেন তখনই বুঝতে হবে যে সম্পদগুলো স্পর্শনীয় ওটাই হচ্ছে অবচয় ব্যবহার করতে। যেমন আসবাবপত্র অবচয়, আপনি কি কখন বলছেন আসবাবপত্রের অবলোপন কেন বললেন না? কারণ আসবাবপত্র তো আপনি ধরতে পারেন, ছুঁতে পারেন, এটা তো অস্পর্শনীয় না, সুতরাং এখানে অবলোপন শব্দটা ব্যবহার করা যাবে না। আবার সুনামের ক্ষেত্রে কি কখন বলছেন সুনামের অবচয় কেন বলতে পারেন না? কারণ এটা অস্পর্শনীয়, এটাকে আলাদা করার জন্য তার আলাদা নাম দেওয়া হয়েছে অবলোপন, যেটা ইংলিশে বলা হচ্ছে অ্যামোর্টাইজেশন। কি বলা হচ্ছে? অ্যামোর্টাইজেশন। ঠিক একইভাবে এই ক্ষয়িষ্ণু সম্পদটা কি? ক্ষয়িষ্ণু সম্পদ কাকে বলে? বা একটা উদাহরণ কি কেউ বলতে পারবেন? বলেন তো, এই সম্পদের একটা উদাহরণ কি কেউ বলতে পারবেন? একটা উদাহরণ আপনাদের কাছ থেকে জানতে চাই, দেখি কেউ একজন বলেন তো। আমার পেজে যারা ক্লাস করেন তাদের জানার কথা, বা সবার কাছ থেকে শুনতে চাই, বলেন একটা উদাহরণ বলেন। আরেকটা ক্লু দেয় আপনাদেরকে, এই ক্ষয়িষ্ণু সম্পদটা আসে হচ্ছে প্রাকৃতিক সম্পদ থেকে। কোথা থেকে আসে? প্রাকৃতিক সম্পদ থেকে আসে। তারপরও দেখি তো বলতে পারেন কিনা। স্যার নিবন্ধনের জন্য হিসাব বিজ্ঞান এর জন্য কোন বই পড়বো, একটু বই নাম বলে দিবেন? হ্যাঁ বললে তো দিছি। আপনাদের আপাতত মার্কেট থেকে কোনো বই কিনতে আমি না করছি, কারণ হচ্ছে সিলেবাস প্রকাশিত হয় নাই। আপনি কোন বই পড়বেন, কার বই পড়বেন? বা কোন একটা বই মার্কেট থেকে নিয়েছেন, পরে সিলেবাস দেওয়ার পর দেখলেন যে 2-4টা চ্যাপ্টার নাই, তখন ওগুলোর জন্য কি আবার নতুন করে বই কিনবেন? এই জন্য আপাতত কোনো বই কেনার দরকার নেই। আপাতত যেটা করবেন 18তম নিবন্ধন আর 49তম বিসিএস সিলেবাসটা কম্বাইন করে, যেগুলো কমন টপিক একেবারে কমন থাকবে, যেমন আর্থিক বিবরণী, এটা ছাড়া কি অ্যাকাউন্টিং হয়? হইতে পারে না। এটা স্কুলে আসবে, কলেজে আসবে। তো এই টপিক গুলো আপনি, একটা ভালো বই আছে র্যাপস কিনতে পারেন, হ্যাঁ, এডমিশন টেস্টের বইটা কিনে নেন। তারপর হচ্ছে এইচএসসির বইগুলো পাশাপাশি রাখেন, এইচএসসি টেস্ট পেপারটা রাখেন, প্র্যাকটিস করতে সুবিধা হবে। আর 9-10 স্কুলে দিলে তো সবগুলো বই আপনাকে পড়তে হবে। এইগুলো থেকে আপাতত আপনার রিসোর্সটা ডেভেলপ করেন। পরবর্তীতে মার্কেটে বই অনেক আসবে, তখন ভালো বই একটা দেখে নেওয়া যেতে পারে। আমার পেড কোর্সে যারা ভর্তি হবে তাদেরকে তো আমি শীট দিচ্ছি, শীট পড়তে পড়তে বুলাবানের হুঁশ নাই। ওকে, তো প্রাকৃতিক সম্পদ থেকে ক্ষয়িষ্ণু সম্পদ আসে। তাহলে এখন সকল প্রাকৃতিক সম্পদ থেকে আপনি ক্ষয়িষ্ণু সম্পদ বলতে পারবেন? পারবেন না। জায়েদ বলছেন কয়লার খনি, রাখি বলছেন প্রাকৃতিক গ্যাস, খনিজ সম্পদ। ভেরি গুড। দেখেন অনেকে হয়তো জানি না, প্রথমবারের মতো শুনতেছি। সকল প্রাকৃতিক সম্পদকে আপনি কিন্তু ক্ষয়িষ্ণু সম্পদ বলতে পারবেন না। যেমন ধরেন চাঁদের আলো, সূর্যের আলো, এইগুলাকে আপনি ক্ষয়িষ্ণু সম্পদ বলতে পারবেন? পারবেন না। যে প্রাকৃতিক সম্পদ প্রকৃতিতে সীমিত, কথা বুঝেন, যে প্রাকৃতিক সম্পদ প্রকৃতিতে সীমিত, লিমিটেড, এবং এটা ব্যবহারের ফলে এক সময় গিয়ে শেষ হয়ে যাবে। এটা ব্যবহার করতে থাকলে এক সময় গিয়ে কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে, বেনিশ হয়ে যাবে, আর থাকবে না, পুনরায় আর ব্যবহার করা যাবে না। ওই টাইপের প্রাকৃতিক সম্পদ গুলাকে ক্ষয়িষ্ণু সম্পদ বলা। ক্লিয়ার? দেখেন ব্যবহার করতে করতে নাই হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। কি জিনিসটা? হচ্ছে খনিজ সম্পদ। খনিজ সম্পদ গুলা কি কি? কয়লা, গ্যাস, তেল। এই যে গ্যাস আপনি জ্বালাইতেছেন, যে গ্যাসটা ধরেন সিলিন্ডার কিনে নিয়ে আসছেন, 1 মাস ব্যবহার করার পরে ওটা খালি হয়ে যায় না? নাকি আপনি আবার ওটা বাতাস থেকে আবার গ্যাস ফিল আপ করে নিতে পারেন, রিফিল করতে পারেন? পারেন না। এটা প্রকৃতিতে লিমিটেড না। শুনেন না বাংলাদেশে গ্যাস একটা সময় শেষ হয়ে যাবে, নতুন করে সোর্স আমরা ডেভেলপ করতে না পারি, এই আর কি। তো দেখেন কয়লা, গ্যাস, তেলের এই যে বিষয়টা,
এটা কিন্তু একটা নির্দিষ্ট সময় শেষে কি হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, শেষ হয়ে যায়। তো এটাই হচ্ছে ক্ষয়িষ্ণু সম্পদের একটা উদাহরণ, যদিও এটা তেমন একটা ইউজেস নাই। এখন এইটার ক্ষেত্রে যেমন আপনি অবচয় ব্যবহার করছেন, এই ক্ষেত্রে অবলোপন ব্যবহার করছেন, এই ক্ষেত্রে কি ব্যবহার করবেন, এই ক্ষেত্রে বলা হয় শূন্যীকরণ। কি নাম? শূন্যীকরণ। এখানে কি ব্যবহার করবেন? শূন্যীকরণ বা অবক্ষয় ব্যবহার করতে পারেন। কি? অবক্ষয়। ডিপ্লেশন বলা হয়। কি বলা হয়? ডেপ্রিসিয়েশন, অ্যামortization, ডিপ্লেশন। ডেপ্রিসিয়েশন, অ্যামortization, ডিপ্লেশন। এখানে অবচয়, এখানে অবলোপন, এখানে অবক্ষয় বা শূন্যীকরণ। এই টার্মসটা ক্লিয়ার কিনা দেখেন। এখান থেকে অবভিয়াসলি প্রশ্ন কমন পাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, পেট্রোলিয়াম, রাইট। এখান থেকে অবভিয়াসলি প্রশ্ন কমন পাবেন। এই ক্লাসিফিকেশনটা ক্লিয়ার? সবাই ক্লিয়ার কিনা বলেন? রাইট। পরীক্ষা আসলে খনিজ সম্পদে আসবে, সোজা কথা। পরীক্ষা আসলে এটাই আসবে পরীক্ষায়। সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার? হাবিব শেখ ক্লিয়ার? একটু রেসপন্স করেন আপনারা, একটু রেসপন্স করতে হবে, ঠিক আছে? রেসপন্স না করলে হবে না। সামনে অনেক বড় বড় সার্কুলার আসন্ন, পড়াশোনা করতে হবে। অনেক ভালো ভালো সার্কুলার পাবেন সামনে। লাইভটাতে একটা রিয়েক্ট দিয়ে, আমার পেড কোর্স, ফ্রি কোর্স, যে কোর্সে আসেন না কেন, একটা লাইভ রিয়েক্ট দিলে তো আর কমে যাবে না। কেউ শেয়ার করেন না লাইভটা, আজকের ক্লাসটা, দুঃখজনক। একজনও লাইভটা শেয়ার করেন নাই। তাহলে ফ্রি ক্লাস কার জন্য নিব বলে? যারা শেয়ার করেন না তাদের জন্য আমার ফ্রি ক্লাস এত কষ্ট করে নেওয়া তো কোনো মানে নাই। আমার পেড কোর্সের গ্রুপে ক্লাস নিলে পোলাপান টাকা দিয়ে ভর্তি হয়েছে, ওরা ক্লাস করতো। শুধু শুধু সবার জন্য ক্লাস নিলাম, একটা শেয়ার আপনারা করেন না, একটা লাইক দিতে চান না, তাহলে তো পরিশ্রম করে তো লাভ নাই আছে। আর এই টপিক গুলো ভাই আসবেই, মানে একেবারে এগুলা মানে ফরজ জানা, জানতেই হবে এগুলা, ঠিক আছে? এখন আসেন আর একটা চমৎকার জিনিস আপনাদেরকে শিখাই। একটা চমৎকার পার্থক্য শিখাই আপনাদেরকে। চলতি সম্পদ ভার্সেস তরল সম্পদ, কারেন্ট অ্যাসেট ভার্সেস লিকুইড অ্যাসেট, ঠিক আছে? চলতি সম্পদ প্লাস কি ভার্সেস কি সম্পদ, তরল সম্পদ, দুটোর মধ্যে পার্থক্য। চলতি সম্পদ বলতে যে বুঝতেছি যে সম্পদগুলোকে আমরা সাধারণত এক বছর কম সময়ের মধ্যে, মানে এক বছর কম সময় তারা আমাকে সার্ভিস দিবে। কি কি আছে এরকম সম্পদগুলোর নাম কি? নগদ, ব্যাংক জমা, দেনাদার, মজুত পণ্য, প্রাপ্য বিল, অগ্রিম খরচ, আর হচ্ছে বকেয়া আয়, ঠিক আছে? বেসিক্যালি এইগুলাকে স্বল্পমেয়াদী বিনিয়োগ চলতি সম্পদের মধ্যে আসবে, তবে নর্মালি আমরা এগুলাকে চলতি সম্পদ হিসাবে বেশি ব্যবহার হতে দেখি, ঠিক আছে? এখন চলতি সম্পদ থেকে বেসিক্যালি কোন সম্পদটা ডেভেলপ করতে হবে? তরল সম্পদ। তাহলে প্রথমে আসেন, হোয়াট ইজ তরল, এটা একটু জানার চেষ্টা করি। হোয়াট ইজ লিকুইড অ্যাসেট বা তরল সম্পদ কাকে বলে? যে কোনো সম্পদকে আপনি তরল সম্পদ বলতে পারতেন বা বলতে পারবেন যদি এটা তার ডেফিনেশন মিট করে। যেমন, যে সম্পদকে শূন্য ঝুঁকিতে, শূন্য ঝুঁকি বুঝেন তো, মানে কোনো রিস্ক নাই, সোজা কথা। যে সম্পদকে শূন্য ঝুঁকিতে দ্রুত সময়ের মধ্যে নগদ অর্থে রূপান্তর করা যায় তাকে তরল সম্পদ বলা হয়। টার্মস গুলাকে কি? রিস্ক জিরো এবং দ্রুত সময়ের মধ্যে নগদ অর্থে রূপান্তর করা যাবে। এখানে রিস্ক জিরো বলতে কি বুঝাচ্ছি জানেন? ধরেন এই কলমটার দাম 10 টাকা, এখন এই কলমটা যদি আমি 10 টাকায় বিক্রি করতে পারি, প্রায় সমমূল্য, ধরুন 10 টাকা না হইলে 9 টাকায় বিক্রি করতে পারি, তখন এই কলমটা আমি যখন চাই তখন চাইলেই আমি বিক্রি করতে পারবো, তখন এই কলমটাকে আমি কি বলতে পারবো? তরল সম্পদ বলতে পারবো। কিন্তু এটা আমি বিক্রি করতে গেলাম, যখন চাই তখনই বিক্রি করতে পারবো, কিন্তু 10 টাকার দাম আমার 4 টাকায় বিক্রি করা লাগবে, 5 টাকায় বিক্রি করা লাগবে, 6 টাকায় বিক্রি করা লাগবে, তখন এই সম্পদকে আপনি কোন সম্পদ বলতে পারবেন না? এই সম্পদকে আপনি তরল সম্পদ বলতে পারবেন না। তরল সম্পদের ডেফিনেশন দ্রুত সময়ের মধ্যে হইতে হবে, জিরো রিস্কে হইতে হবে, কোন ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হওয়া ব্যতীত, তখনই এই সম্পদটাকে আপনি তরল সম্পদ বলতে পারবেন। এই তরল সম্পদটা বেসিক্যালি চলতি সম্পদ থেকে ডেভেলপ হয়।
তাহলে সকল চলতি সম্পদকে কি আপনি তরল সম্পদ বলবেন? সকল চলতি সম্পদকে কি আপনি তরল সম্পদ বলতে পারবেন না। কেন পারবেন না? খেয়াল করেন, এই যে দেখেন মজুদ পণ্য আর হচ্ছে অগ্রিম খরচ। মজুদ পণ্য মানে আপনার গোডাউনে যে মজুদ গুলা আছে, এই মজুদ গুলা কি আপনি যখন চাইবেন তখনই বিক্রি করতে পারবেন? পারবেন, কিন্তু ডিসকাউন্ট দিতে হবে। যে দেখেন না বিভিন্ন সবগুলা দেয় না 50%, 60%, 70% ডিসকাউন্ট দেয়, পাবলিক মারামারি লাগে যায়। কিছু জায়গায় আরঙে দেখছেন কিভাবে মারামারি লাগছে মহিলারা। তো হয় এখন এই জন্য এটাকে আপনি কি সম্পদ বলতে পারবেন না? তরল সম্পদ বলতে পারবেন না। তাইলে কেন? কারণ এইটা তরল সম্পদের ডেফিনেশনে মিট করে না। আর হচ্ছে অগ্রিম খরচ। ধরেন আপনি অগ্রিম বিমা চালানি দিচ্ছেন, বিমা কোম্পানিকে 5,000 টাকা দিচ্ছেন, এখন আপনার হঠাৎ করে টাকা দরকার হচ্ছে, ভাই আমার টাকা আমার দিয়ে যাও, দৌড়ে পিটাবে না, মায়ের আছে না কপালে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে কিন্তু আপনি টাকা রিকভারি করতে পারবেন না। বাদ বাকি সকল ক্ষেত্রে আপনি টাকা কালেক্ট করে ফেলতে পারবেন। তাহলে যত ধরনের চলতি সম্পদ আমরা পড়লাম, তার মধ্যে মজুদ পণ্য আর অগ্রিম খরচকে তরল সম্পদ বলা যাবে না। কথা কি ক্লিয়ার? এই জন্য আমরা যখন অনুপাত বিশ্লেষণের অঙ্ক করি, আমরা যখন রেশিও অ্যানালাইসিস করি, তখন আমরা যখন অ্যাসেট টেস্ট রেশিও করি বা অগ্নি পরীক্ষা অনুপাত নির্ণয় করি, উপরে দেখবেন উপরে লেখে আমরা কারেন্ট অ্যাসেট মাইনাস ইনভেন্টরি মাইনাস প্রিপেড এক্সপেন্স, অর্থাৎ চলতি সম্পদ থেকে আমরা মজুদ পণ্য এবং অগ্রিম খরচটা যদি বাদ দেই, তাহলে আমরা তরল সম্পদ পেয়ে যাই। তাহলে তরল সম্পদের ডেফিনেশন কি? চলতি সম্পদ মানে সূত্র কি? চলতি সম্পদ মাইনাস মজুদ পণ্য মাইনাস অগ্রিম খরচ, সোজা কথা, শেষ। তাহলে সকল চলতি সম্পদ দিয়ে কি মানে সকল তরল সম্পদই চলতি সম্পদ, কিন্তু সকল চলতি সম্পদ কি সম্পদ না? তরল সম্পদ না। কেন না? কারণ এই দুইটা তো চলতি সম্পদ, কিন্তু এগুলো তো তরল বলতে পারতেছেন না। এই জন্য সকল চলতি সম্পদকে তরল সম্পদ আপনি বলতে পারবেন না, কিন্তু সকল তরল সম্পদকে আপনি চলতি সম্পদ বলতে পারবেন। তাহলে চলতি তরল সম্পদের ডেফিনেশন সূত্রটা কি? চলতি সম্পদ মাইনাস অগ্রিম খরচ মাইনাস মজুদ পণ্য। এখন পরীক্ষার প্রশ্ন আসলো, কোনটা সব থেকে বেশি তরল? বলেন, এখানে তো আমি সিরিয়াল করে দিই, 1 2 3 4। আপনারা বলেন এই চারটার মধ্যে সব থেকে বেশি তরল কোনটা? দেখে আপনাদের কাছ থেকে শুনতে চাই, বলেন, দ্রুত বলেন। এই চারটার মধ্যে সব থেকে বেশি তরল কোনটা? বলেন তো, 1 2 3 4 বলেন, কোনটা সব থেকে বেশি তরল? দ্রুত বলেন, কোনটা সব থেকে বেশি তরল? লাইভটাতে অবশ্যই একটা রিঅ্যাক্ট দেন, শেয়ার করে দেন, আমাদের অ্যাকাউন্টিং এর সাথে থাকেন। প্রত্যেকদিন নোট দিচ্ছি, প্রত্যেকদিন এমসিকিউ শীট দিচ্ছি, পরীক্ষা নিচ্ছি, নানান গুরুত্বপূর্ণ এমসিকিউ পোস্ট করতেছি, ফ্রি ক্লাস হচ্ছে। সুতরাং আমাদের সাথে থাকলে লস হওয়ার কোনো সুযোগ নাই। এই ক্লাস এইচএসসি কিংবা এসএসসি অথবা এডমিশন সবার লাগবে না। এইচএসসি কেউ কেউ আসেন ক্লাসে, একটু রেসপন্স করেন। এডমিশন টেস্টের কেউ আসেন কিনা একটু রেসপন্স করেন। দেখেন এগুলো একবারে মৌলিক জিনিস ভাই, সব ক্ষেত্রে লাগবে। বেসিক অ্যাকাউন্টিং বলতে পারেন, এটা একটা বেসিক পার্ট বলতে পারেন অ্যাকাউন্টিং এর, এগুলো আপনার জানতে হবে। এবং এই জিনিসগুলো জানলে অ্যাকাউন্টিং এর প্রতি ধীরে ধীরে আপনার ভালোবাসা বাড়বে, আপনার ভালো লাগবে, আপনি এনজয় করবেন পড়াটা। বুঝতে পারছেন? 1 নাম্বার রাইট। জেবা, হাবিব, প্রমা, মতিউর, সুরাইয়া, আয়শা, রোকসানা প্রায় তো 30 ক্লাস করতেছেন। আপনারা কি বুঝতেছেন না যে এই সম্পদগুলোর মধ্যে কোনটাকে আপনি দ্রুত সময়ের মধ্যে নগদ অর্থে রূপান্তর করতে পারবেন? এই কমন সেন্স না থাকলে তো ভাই বিপদ আছে। আপনি তো মানে আর কি বলা যায় বলেন তো? তাহলে এইটা তো অলরেডি নগদ, এটা তো নগদে কনভার্ট করার দরকার নাই, সময়েরও দরকার নাই। এই জন্য এইটা হচ্ছে সব থেকে বেশি তরল। পরীক্ষা যদি প্রশ্ন আসে অধিক তরল সম্পদ কোনটা, তাহলে অ্যান্সার হবে নগদ। এবং এটা অনেকবার পরীক্ষা আসছে, অধিকতর তরল সম্পদ হচ্ছে নগদ। তারপরে দ্বিতীয় গুরুত্বপূর্ণ নগদ মানে তরল সম্পদ হচ্ছে ব্যাংক জমা। তারপরে দ্বিতীয় গুরুত্বপূর্ণ হচ্ছে কি? ব্যাংক জমা। এবার আমাকে কমেন্টে এক বাক্যে সবাই জানাবেন, তরল সম্পদ আর চলতি সম্পদের মধ্যে পার্থক্য বুঝতে পারছেন কিনা? তরল সম্পদ আর চলতি সম্পদের মধ্যে পার্থক্য বুঝতে পারছেন কিনা বলেন, দ্রুত বলেন। ক্লিয়ার? তাসলিমা, রাখি, সবাই আমার পেড কোর্সেরই বলাবান ম্যাক্সিমাম। সুচি, আখি, কয়েকজন একটু বাইরে আছেন, বাকি সবাই পেড কোর্সেরই দেখতে পাচ্ছি। এ পর্যন্ত ক্লিয়ার? বলেন ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। একটু রেসপন্স করেন প্লিজ, কথা না বললে তো ভালো লাগে না ক্লাস। একটু কথা বলেন, কথা বলেন।
বুঝছেন? আচ্ছা, সমস্যা নাই, তাহলে চলেন পরের পার্টে জায়গা। ঠিক আছে, পুরান ঢাকার কেউ আছেন ক্লাস করতেছেন? একটা গুরুত্বপূর্ণ পার্ট আপনাদেরকে এই জায়গার মধ্যে শিখাবো। ওকে, দায়, হোয়াট ইজ লাইবিলিটি? সহজ কথা দেখেন, সম্পদের বিপরীতে যে কোনো বৈধ দাবিকে দায় বলে। সম্পদের বিপরীতে যে কোনো বৈধ দাবিকে কি বলে? দায় বলে। যেমন ধরেন, আপনার কাছ থেকে আমি 20 টাকা ধার নিছি, তা আপনি তো এসে আমার কাছে 20 টাকা চাইতে পারেন। ধরেন আপনার কাছে 20 টাকা ধার নিয়ে আমি একটা ফোন কিনছি, আর আপনি বলতে পারেন যে এই ফোনটা আমার টাকা দিয়ে কিনছিস। ঠিক আছে, আপনি আমার এই টাকা দিয়ে এটা কিনছেন, আপনার কাছে আমার 20 টাকা আছে, আপনি আমার 20 টাকা দেন। এখন তার কাছে আমি টাকা নেই না, আপনার বন্ধু এসে কি আমার কাছে 20 টাকা ধার আমার ফেরত চাইতে পারবে? তার কি কোনো দাবি আছে এটার উপরে? আমি যে ফোন কিনছি বা আমি যে 20 টাকা আপনার থেকে নিচ্ছি, দাবি নাই, বৈধ দাবি নাই। সম্পদের বিপরীতে যে কোনো বৈধ দাবিকে আপনি কি বলতে পারেন? দায় বলতে পারেন। দেখেন, এগুলো ছোট ছোট জিনিস, বাইরে পড়ে কিন্তু এগুলো জিজ্ঞেস করে ফেলে, হোয়াট ইজ লাইবিলিটি? তখন কিন্তু আপনাকে এই ব্যাপারগুলো বলতে হবে। আমরা কিন্তু চিন্তাও করে দেখি না যে লাইবিলিটি কাকে বলে, সম্পদ কাকে বলে, এগুলোকে আমরা চিন্তা করি করি নাকি? ঠিক আছে, তাহলে সম্পদ কার ছিল? যার অর্থনৈতিক মূল্য আছে, যেটা ভবিষ্যতে আপনাকে মানে কি দিবে, মানে হচ্ছে সেবা দিবে। ঠিক আছে, ওইটাকে আপনি বলতেছেন কি? সম্পদ। সম্পদের বিপরীতে যে কোনো বৈধ দাবিকে আপনি বলতেছেন কি? দায়। এই দায়টাকে আমরা মূলত দুইটা ভাগে ভাগ করি, এটা হচ্ছে অন্তর্দায়, এটা হচ্ছে কি দায়? বহির্দায়। একটা অন্তর্দায়, একটা কি? বহির্দায়। এই যে আমরা হিসাব সমীকরণটা পড়ি, a = l + এর ও ই, বলেন তো এটাকে আমরা ধরুন মার্কিং করলাম, অন্তর্দায়কে বললাম 1, বহির্দায়কে বললাম 2। বলেন লাইবিলিটিকে কোন দায় বলা হয়? 1 নাম্বার নাকি 2 নাম্বার? দেখে আপনাদের কাছ থেকে উত্তর জানতে চাই। বলেন তো, কেউ বলেন তো। লাইবিলিটি অর্থাৎ দায়, এটা কি অন্তর্দায় নাকি বহির্দায়? কোনটা বলবেন, অন্তর্দায় নাকি বহির্দায় বলবেন? বলেন তো। বলেন, দ্রুত বলেন, কি হবে? এম ইলিয়াস, সাউন্ড ক্লিয়ার না ভাই, এটা আবার কি বললেন? সাউন্ড ক্লিয়ার না মানে? সাউন্ড তো অবশ্যই ক্লিয়ার। একটু রেসপন্স করেন প্লিজ, কথাবার্তা না বললে তো ভালো লাগে না, না? মতিউর রহমান ভাই বলছেন 2, অর্থাৎ কি? বহির্দায়। দেখেন, আর বাকিরা কি বুঝতেছেন না? বেসিক এত দুর্বল হইলে তো বিপদ। দেখেন, এই যে এলটা, এই এলটাকে বলতেছে বেসিক্যালি আমরা বহির্দায়, আর এই ওইটা হচ্ছে আন্তঃদায়। ঠিক আছে, ইন্টারনাল লাইবিলিটিস আর এক্সটার্নাল লাইবিলিটিস। আমরা হিসাব বিজ্ঞান তত্ত্বের ব্যবহারকারী পড়ছি না, অভ্যন্তরীণ ব্যবহারকারী হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী, সিমিলারিটিস খেয়াল করতে পারেন। তাহলে এই অভ্যন্তরীণ ব্যবহারকারী হচ্ছে কি? বাহ্যিক ব্যবহারকারী। ঠিক আছে, বেসিক্যালি আন্তঃদায় বলতে বোঝাচ্ছে প্রতিষ্ঠান যারা মালিক, তারা প্রতিষ্ঠানের সম্পদের উপর যে দাবি করতে পারে, এটাকে বলতেছে আন্তঃদায়। এর বাইরে, প্রতিষ্ঠানের বাইরে যারা আছে, মালিক পক্ষ ছাড়া বাকি সবার দাবিকে আমরা বলতেছি কি? সবার দেনাকে, সবার যে আমার কাছে টাকা পায়, এটাকে আমরা বলতেছি বহির্দায়। কথা কি ক্লিয়ার? এটা কিন্তু অনেক সময় পরীক্ষা আসে যে অন্তর্দায় মানে মালিকানা সত্যকে বোঝাচ্ছে। কাকে বোঝাচ্ছে? মালিকানা সত্যকে বোঝাচ্ছে। ঠিক আছে, আচ্ছা। আর বহির্দায় বলতে কাকে বোঝাচ্ছে? বহির্দায় বলতে হচ্ছে মানে হচ্ছে এল কে বোঝাচ্ছে। এখানে এল মানে কি? এল মানে বেসিক্যালি হচ্ছে চলতি দেয় প্লাস দীর্ঘমেয়াদী দেয়ের সমষ্টি। কি বলেন তো? চলতি দেয় প্লাস দীর্ঘমেয়াদী দেয়ের সমষ্টিকে বলতেছি আমরা এল। তাহলে বহির্দায় বলতে আমরা কাকে বুঝবো? আমার যে কারেন্ট লাইবিলিটিস মানে আর হচ্ছে লং টার্ম লাইবিলিটিস, দুটো মিলে হচ্ছে আমার এক্সটার্নাল লাইবিলিটিস। ক্লিয়ার? তো এই চলতি দেওয়ার দীর্ঘমেয়াদী দায়িত্ব বেসিক্যালি আমরা চিনি, এগুলা নতুন করে আমাদের আলোচনা করার তেমন কিছু নাই। তবে গুরুত্বপূর্ণ একটা আলোচনা অনুপার্জিত, এটা সব থেকে বেশি আসে পরীক্ষার মধ্যে। অনুপার্জিত, অনুপার্জিত মানে হচ্ছে আমি সেবা না দিয়ে টাকা নিয়ে নিচ্ছি, অগ্রিম আয় বলতে পারেন। আর কমন ফ্যাক্টর মনে রাখতে পারেন প্রদেয়। যে কোনো শব্দের সাথে প্রদেয় থাকলে বুঝতে হবে আপনার চলতি দেয়, আপনাকে টাকা দিতে হবে, এখন আপনি টাকা দেন নাই, ভবিষ্যতে আপনাকে টাকা দিতে হবে। কথা ক্লিয়ার? এখন আসেন যেটা আলোচনা করার বিষয়, সম্ভাব্য দায়। হোয়াট ইজ কন্টিনজেন্ট লাইবিলিটি? কি? কন্টিনজেন্ট লাইবিলিটি, সম্ভাব্য দায়। অর্থাৎ যে দায়কে আমরা হিসাব বিজ্ঞানের কোন বিবরণীতে কি করি না, প্রদর্শন করি না, এটাকে কি করা হয় না?
কোথাও প্রদর্শন করা হয় না। কিন্তু মানে আমরা কোনো বিবরণীতে দেখাই না, কিন্তু হিসাব বিজ্ঞানের একটা নীতি আছে, পূর্ণ প্রকাশের নীতি আছে না? পূর্ণ প্রকাশে ফুল ডিসক্লোজার প্রিন্সিপাল বলা হয়। এই পূর্ণ প্রকাশের নীতি অনুযায়ী এই যে সম্ভাব্য দায়, এটাকে আমরা কোথায় প্রদর্শন করি বলেন তো? এটাকে আমরা উদ্বৃত্ত পত্রের ফুট নোটে, অর্থাৎ উদ্বৃত্ত পত্রের টিকা আকারে আমরা এগুলা দেখাই দিই। কথা বুঝতে পারছি? এগুলাকে আপনি কি করতে পারবেন না, এগুলাকে আপনি আপনি মানে এটা কেন সম্ভাব্য বলা হচ্ছে? ধরেন আদালতে বিচারাধীন মামলা আছে, কোন একটা মামলা, কোন একটা জমি সংক্রান্ত, এই মামলার রায় আপনার পক্ষে আসতে পারে, আপনার বিপক্ষে চাইতে পারে। আপনি কি বলতে পারবেন শিওর? এই জন্য এই অসম্ভাব্য কোনো কিছু কিন্তু আমরা কি করি না, আমরা আসলে আর্থিক অবস্থার বিবরণীতে প্রদর্শন করি না। চাকরি পরীক্ষা কিন্তু এটা আছে, কন্টিনজেন্ট লায়াবিলিটি, কন্টিনজেন্ট অ্যাসেট, এগুলোকে ভালো করে পড়বেন, ঠিক আছে? এইগুলা আপনারা রিডিং করলেই পারবেন, আমার মূলত এগুলা পড়ানোর কিছু নাই। তারপরে একটু বলে দিচ্ছি, মূলধন জাতীয়, মুনাফা জাতীয় সঞ্চিতি আর হচ্ছে এইটা এত মুনাফা থেকে সৃষ্টি হচ্ছে, ঠিক আছে? এটা নিয়ে আর আমি আলোচনা করতেছি না। মূলত মূলধন জাতীয় সঞ্চিতি কোনটা? মূলধন জাতীয় সঞ্চিতি মূলত হচ্ছে যেখান থেকে মূলধনই লাভ হয়, ঠিক আছে? যেখানে কি হয়, ক্যাপিটাল গেইন হয়। কি হয়? ক্যাপিটাল গেইন হয়। ওই সব জায়গা থেকে আপনি মূলধন সঞ্চিতি তৈরি করবেন। যেমন হচ্ছে ধরেন শেয়ার বাজেয়াপ্তের টাকা, শেয়ার বাজেয়াপ্ত মানে কি, শেয়ারের মালিকানা বাতিল করে দেওয়া। এই প্রশ্নটা অনেক বেশি আসে বল, যে শেয়ার বাজেয়াপ্ত করলে, শেয়ার বাজেয়াপ্তের বিষয়টা কি, ধরেন আপনার কাছে 10 টাকা মূল্যের একটা শেয়ার আমি বিক্রি করছি, আর আপনি 5 টাকা দিচ্ছেন। যখন আপনার কাছে আমি আরো 5 টাকা চাইলাম, আপনি আর টাকা পরিশোধ করতে পারতেছেন না, কিন্তু 5 টাকা আমার লাগবে, আগে সবাই দিয়ে দিচ্ছে, আপনি দিতে পারতেছেন না। তখন আপনার মালিকানা আমি বাতিল করে দিয়ে এই শেয়ারটা আমি পুনরায় আবার আরেকজনের কাছে বিক্রি করবো। আপনি যে অলরেডি আমাকে 5 টাকা দিচ্ছেন, এটা আমি কোথায় রাখবো? এটা আমি রাখবো হচ্ছে মূলধন সঞ্চিত তহবিলে। তাহলে শেয়ার বাজারটার টাকা কোথায় রাখা বলেন তো? এই মূলধন সঞ্চিত তহবিলে। তারপরে ধরেন শেয়ার প্রিমিয়াম বাবদ যে টাকাটা পাওয়া হয়, এটা মূলধন জাতীয় সঞ্চিত থাকে। জমি মানে কোন ধরনের আপনি জমি বিক্রি করছেন, ঠিক আছে, অর্জিত লাভ, তখন আপনি এই জিনিসগুলো স্থায়ী সম্পত্তি বিক্রয় ফলে যদি লাভ হয়, এগুলো আপনি এখানে এনে আপনি কি রাখবেন, জমা রাখতে পারবেন, ঠিক আছে? এই হচ্ছে আমাদের এই সম্পদ দায় সঞ্চিতি। আরো কিছু আছে, আরেকটা বিষয় আছে, আরেকটা জিনিস একটু বলি আপনাদেরকে। গোপন সঞ্চিতির নাম শুনছেন কেউ? গোপন, এই গোপন সঞ্চিতি মূলত গোপনের তৈরি করা হয়। এটা কোনো স্টেটমেন্টে প্রদর্শন করা হয় না। মানে হিসাব বিজ্ঞানের বিভিন্ন ধরনের কি বললাম বলেন তো, গোপন সঞ্চিতি বলতেছিলাম। গোপন সঞ্চিতির বিষয়টা কি? গোপন সঞ্চিতি হচ্ছে এটা গোপনেই তৈরি করা হয় এবং হিসাব বিজ্ঞানের কোন স্টেটমেন্টে এটা প্রদর্শন করা হয় না। এখন আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই আমি, আপনি যদি গোপন রাখেন, এটা আপনি প্রদর্শন করলেন না, কোথাও দেখাইলেন না, কেউ জানেই না, ইনভেস্টররা জানেই না এই নামে আপনার কোন একটা ফান্ড আছে, এটা হিসাব বিজ্ঞানের কোন নীতিকে ভায়োলেট করে, অর্থাৎ হিসাব বিজ্ঞানের কোন নীতিকে লঙ্ঘন করে বলেন তো? আব্দুল্লাহ খান টেক কোন দায়, এটা মনে রাখা টেকনিক বলেন। আসলে এগুলা কি আপনাদের এই লেভেলে এই সমস্যা হওয়ার কথা? আপনারা তো মুরব্বী মানুষ, বলেন তো কি হবে, বলেন তো দ্রুত বলেন। কোন নীতি দেখি, কেউ একজন আছেন কিনা, কোন একজন আছেন কিনা আসলে হিসাব বিজ্ঞান নীতিমালা পড়া আছে, কেউ একজন দেখি বলেন। কোন কোন নীতি লঙ্ঘন করে? গোপনে রাখতেছেন, কেউই জানতেছে না, এর ফলে হিসাব বিজ্ঞানের এটা নীতিমালা লঙ্ঘন করা হয়। কোন সে নীতিমালা? মতিউর রহমান ভাই, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। সামনে পরীক্ষা আসতেছে বললাম না, পেট্রোমালাটা বড় সার্কুলার পাবেন, অ্যাকাউন্টস ফাইন্যান্সের। আমার তো মনে হয় নবম গ্রেড 10ম গ্রেড মিলে অনেকগুলো পোস্ট পাবেন, 120+ এরকম পোস্ট থাকবে। প্রমা ঘোষ, পূর্ণ প্রকাশের নীতি, রাইট। সো এই জায়গায় কিন্তু এগুলো অনেক বেশি আসে। পাওয়ার সেক্টরে সার্কুলার পাবেন, পরে হচ্ছে ব্যবসা একটা সার্কুলার হইলো, এখানেও কিন্তু অ্যাকাউন্টিং ফাইন্যান্স থেকে প্রশ্ন আসে। সো এই অডিট থেকে প্রশ্ন আসে, এগুলো মনে রাখবেন। সোমাইয়া বিনতে কামাল, ফুল ডিসক্লোজার প্রিন্সিপাল, আমি একটু আগে বলছিলাম এটা, আমি একটু আগে ফুটনোট পড়াইতে গিয়ে কিন্তু তখন আপনাদেরকে এই পূর্ণ প্রকাশের নীতির কথা বলছিলাম। সো এগুলা জানতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা শীঘ্রই হিসাব বিজ্ঞান নীতিমালার উপর একটা ক্লাস নেব, কারণ হিসাব বিজ্ঞান নীতিমালার অনেক মৌলিক বিষয় আছে যেগুলো জানলে অন্যান্য জায়গায় আপনাদের আসলে ভালো টাচে থাকবেন বা বুঝতে পারবেন কোন জায়গায় কোন নীতিটা কিভাবে কাজ করতেছে,
ঠিক আছে? তো গোপন সঞ্চিতি আপনি রাখতে পারেন না, পূর্ণ প্রকাশ তো বলতে সব প্রকাশ করতে হবে, তাই না? তো এই জন্য আপনাকে কি করতে হবে, এই মানে হচ্ছে গোপন সঞ্চিতি রাখা হিসাব বিজ্ঞানের পূর্ণ প্রকাশের নীতিকে লঙ্ঘন করা বোঝায়। ক্লিয়ার? আর নগদ প্রবাহ বিবরণীর উপরে আমাদের আলাদা ক্লাস হবে, এটা জেনে রাখেন। আইএস এর আমি বলছি আইএস এর 41টা ভ্যালু আছে। আইএস এর কয়টা ভ্যালু আছে? টোটাল 41টা ভ্যালু আছে। তো নগদ প্রবাহ বিবরণী এখানে আমি বিস্তারিত পড়াবো না, যা পড়ানোর ওই চার্টে পড়াই ফেলছি। এটা আলাদা একটা চ্যাপ্টার, ওখানে আমরা আলাদা করে আপনাদেরকে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট শিখাবো, স্পেশালি যারা অ্যাকাউন্টিং স্টুডেন্ট। তো এইখানে এই আইএস এর যে ভ্যালুগুলো আছে তার মধ্যে 3টা ভ্যালু আমি আপনাকে বলে দিতে পারি, চোখ বন্ধ করে আপনি এগুলা ব্রেন মানে হচ্ছে মুখস্থ করে ফেলেন, এইগুলা থেকে পরীক্ষায় কমন আসবেই। এই আইএস এর 3টা ভ্যালু যত আমি চাকরি পরীক্ষা এক্সপিরিয়েন্স করছি বা এডমিশন টেস্ট বলেন, একাডেমিক পরীক্ষা বলেন, যদি আইএস এর থেকে সব থেকে বেশি প্রশ্ন আসে 3টা আইএস থেকে, আপনি অ্যানালাইসিস করে দেখতে পারেন। এটার মধ্যে একটা আছে আইএস 1, 2 আর হচ্ছে 7। আইএস 1 অনুযায়ী আমরা কি প্রস্তুত করি? আর্থিক বিবরণী প্রস্তুত করি। কি প্রস্তুত করি? আর্থিক বিবরণী। ওকে। আইএস 2 অনুযায়ী আমরা কি প্রস্তুত করি? আমরা মজুত পণ্যের মূল্যায়ন করি, ইনভেন্টরি ভ্যালুয়েশন। ঠিক আছে? মজুত পণ্য মূল্যায়ন। ঠিক আছে? মজুত পণ্য মূল্যায়ন। আর আইএস 7 অনুযায়ী আমরা নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করি। ঠিক আছে? এগুলো মুখস্থ রাখার বিষয়, অবশ্যই মনে রাখবেন, এবং এই 3টা থেকেই সব থেকে বেশি প্রশ্ন আপনি কমন পাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? তাহলে আইএস 7 অনুযায়ী নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করা হয়। আর এই নগদ প্রবাহ বিবরণী, প্রত্যেকটা নগদ প্রবাহ বিবরণী আমরা 2টা মেথডে করতে পারি, ডিরেক্ট আর ইনডাইরেক্ট মেথড। যে মেথডই করুন না কেন তার অংশ হচ্ছে 3টা। আমি সিলেট গ্যাস ফিল্ডে একটা পরীক্ষা দিয়েছিলাম, এই অংশটা সিলেট গ্যাস ফিল্ডের পরীক্ষা আসছিল যে অ্যাকর্ডিং টু আইএস 7 ক্যাশ ফ্লো স্টেটমেন্টের কয়টা পার্ট আছে এগুলো ডেসক্রাইব করতে বলছে ব্রিফলি। সো এখানে এই 3টা পার্ট আছে, একটা হচ্ছে পরিচালন সংক্রান্ত নগদ প্রবাহ, বিনিয়োগ সংক্রান্ত নগদ প্রবাহ, অর্থায়ন সংক্রান্ত নগদ প্রবাহ। চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। অপারেটিং অ্যাক্টিভিটিস, ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিস, ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস, এগুলোর বিস্তারিত পড়বো আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্টের ক্লাস। ক্লিয়ার? কিন্তু এই আইএস এর ভ্যালুগুলো আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। ঠিক আছে? আর হচ্ছে আর তেমন কিছু এখানে লাগবে না। কার্যকরী মূলধন তুলধন আমরা হচ্ছে ইসে শিখবো, কি বলে আপনার, আচ্ছা এইগুলো যদিও এইচএসসি লেভেলের প্রবলেম, এগুলো আপনাদের আসবে কিনা দেখেন। এটা কিছু গাণিতিক প্রবলেম কয়েকটা আপনাদেরকে দেখাই একটু। নর্মালি এখান থেকে চলতি সম্পদের পরিমাণ, মানে স্থায়ী সম্পদের পরিমাণ, এগুলো আমরা অনুপাত বিশ্লেষণ চ্যাপ্টারও এগুলো শিখবো। এখানে নতুন করে এগুলো শেখার দরকার নেই। চলতি সম্পদ কত বের করতে বলছে, এগুলো আপনারা পারবেন। ঠিক আছে? তারপরে সুদ কত, এগুলো আমরা অংশীদারি ক্লাসে আপনাদেরকে শিখাইছি, সুদ নির্ণয় করা, ব্যাটের প্রবলেম বের করা শিখাইছি, এগুলো আমরা সামনের ক্লাসও শিখবো। একটা মৌলিক সমস্যা আপনাদেরকে বলে দিচ্ছি। ধরেন আগুনে বিনষ্ট পণ্য হয়েছে 10,000 টাকা, মানে আপনার মজুত পণ্য আগুনের লাগা 10,000 টাকার পণ্য পুড়ে গেছে। ঠিক আছে? তো এই 10,000 টাকার মধ্যে বলছে বিমা কোম্পানি 60% ক্ষতি পূরণ দিতে সম্মত হয়েছে। বিমা কোম্পানি বলছে এই যে 10,000 টাকার পণ্য তোমার পুড়ে গেছে, এটা বিমা করা ছিল, আমি তোমাকে 60% ক্ষতিপূরণ দিব। তাহলে আপনার তো 10,000 টাকার পণ্য পুড়ে গেছে। এখন আপনার কাছে আমার প্রশ্ন, আপনার অ্যাকচুয়াল লস কত, কে বলতে পারবেন? আব্দুল্লাহ খান, এই আমি এখন পর্যন্ত যে টপিক গুলা পড়াইতেছি সবগুলোই স্কুল কলেজ কম্বাইন। মানে কলেজ কম্বাইন কার? কলেজ কম্বাইন মানে হচ্ছে ধরেন হচ্ছে অ্যাকাউন্টিং এর যে টপিক গুলো পড়াইছে এগুলা কাদের কম্বাইন? অ্যাকাউন্টিং এর এবং স্কুল পর্যায়ের মাস্ট। এই টপিক তো চূড়ান্ত হিসাব, আপনি 18তম নিবন্ধনে সিলেবাস চূড়ান্ত হিসাব আছে। তো চূড়ান্ত হিসাব মানে তো আর্থিক বিবরণের একটা অংশ, তাই না? মানে চূড়ান্ত হিসাব আগের নাম ছিল। তো এখান থেকে তো প্রশ্ন আসবেই। এখন পর্যন্ত যে টপিক গুলো পড়াইছি সবই হচ্ছে স্কুল লেভেলের মানে জন্য। আমরা কলেজেও কভার করে, কিন্তু কলেজের মৌলিক টপিক গুলো আমরা আলাদা আলাদা গ্রুপে পড়াবো। আমাদের অলরেডি কম্বাইন্ড গ্রুপে ক্লাস হচ্ছে এখন। ঠিক আছে? ফিনান্সের 4টা-5টা ক্লাস হচ্ছে, ম্যানেজমেন্টের 4টা-5টা ক্লাস হচ্ছে, অ্যাকাউন্টিং এর এটা নিয়ে 6 নাম্বার লেকচার, 7 নাম্বার লেকচার হচ্ছে। এই সবই স্কুল প্লাস কলেজ কভার করে কমন টপিক। ফিনান্সের যে টপিক গুলো পড়াইছে এগুলো ফিনান্সের কলেজেও লাগবে, স্কুলেও লাগবে। ম্যানেজমেন্টের যে টপিক গুলো পড়াইছে এগুলো ম্যানেজমেন্ট স্কুলে লাগবে, কলেজেও লাগবে। অ্যাকাউন্টিং এ যা পড়াইছি অ্যাকাউন্টিং স্কুলে লাগবে, কলেজে লাগবে। কথা বুঝতে পারছেন? তো যেহেতু সিলেবাস প্রকাশিত হয় নাই, এখন তো আমরা উড়াদুরা করতে পারতেছি না। আমরা কমন টপিক গুলো পড়াচ্ছি, যেখান থেকে আসলে আমরা প্রশ্ন কমন পাবো। ঠিক আছে? কেউ বলতে পারতেছেন না অ্যাকচুয়াল ক্ষতি কত হবে? আগুনে পুড়ে গেছে 10,000 টাকা, বিমা কোম্পানি ক্ষতিপূরণ দিতে বলছে আপনাকে 60% ক্ষতিপূরণ দিবে। তাহলে এটা না পারার কিছু আছে? তাহলে 60% মানে 6,000 টাকা দিবে, তাহলে আমার ক্ষতি হয়েছে 4,000 টাকা। না পারার তো কিছু নাই। ঠিক আছে? আমি আরেকটা জিনিস একটু আপনাদেরকে দেখাই দিই, যদিও এটা আমরা অনুপাত বিশ্লেষণ ক্লাসে শিখবো। চলতি মূলধন, ঠিক আছে,
চলতি মূলধনের ইংলিশ কি? ওয়ার্কিং ক্যাপিটাল। কি বলে? ওয়ার্কিং ক্যাপিটাল। অর্থাৎ আপনার প্রতিষ্ঠানের যে দৈনন্দিন ব্যয়, এই দৈনন্দিন ব্যয় নির্বাহ করার জন্য যে ক্যাপিটাল, যে মূলধনের প্রয়োজন, এটা নাম হচ্ছে চলতি মূলধন। এই চলতি মূলধনটার নাম হচ্ছে কি মূলধন? কার্যকরী। কি মূলধন বলেন তো? কার্যকরী মূলধন। কি মূলধন? চলতি মূলধন অথবা কার্যকরী মূলধন। এবং আপনি আব্দুল্লাহ খান, আপনি যদি আমাদের মডেল গুলা দিয়ে দেখেন, আমাদের মানে কোশ্চেনের ডেপথ কত, আপনি অনেকবার আমার কাছে আমাদের এই ক্লাস বা কোশ্চেন সম্পর্কে কোশ্চেন করছেন, আপনি এগুলা দিতে পারেন। আমাদের মডেল গুলা কিন্তু আমরা ফ্রি করে দিয়েছিলাম, ঠিক আছে? সো যাই হোক, এগুলো একটু দেখে যাচাই বাছাই করে আপনি চাইলে ভর্তি হতে পারেন। কার্যকরী বা চলতি মূলধন, এখন দেখেন তো কার্যকরী বা চলতি মূলধন বের করার সূত্র কি জানেন আপনারা? চলতি সম্পদ থেকে কি বাদ দিতে হবে বলেন তো? চলতি সম্পদ থেকে বাদ দিতে হবে চলতি দায়। আপনাদেরকে এখন আমি বলতেছি, এই চলতি মূলধন বা কার্যকরী মূলধনের আরেকটা শব্দ আপনি এখানে অ্যাড করতে পারেন, সেটা হচ্ছে নিট। কি অ্যাড করতে পারেন? নিট। চলতি মূলধন বলতে আমরা নিট চলতি মূলধনকে বুঝবো, কার্যকরী মূলধন বলতে আমরা নিট কার্যকরী মূলধনকে বুঝবো। এখন তাহলে এটা বের করার সূত্র কি? চলতি সম্পদ থেকে চলতি দায় বাদ দিলেই হচ্ছে। এখন আপনার কাছে আমার প্রশ্ন, মোট চলতি মূলধন কিভাবে বের করবেন? একটু যদি ইন্টেলিজেন্ট হন, এটার সঠিক উত্তর দিতে পারবেন। আমি আপনাদেরকে বলছি, নিট চলতি মূলধন বের করার সূত্র হচ্ছে চলতি সম্পদ মাইনাস চলতি দায়, মানে যেটা চলতি মূলধন এটাই নিট চলতি মূলধন। আর আপনার কাছে আমার প্রশ্ন, মোট চলতি মূলধনটা আপনি কিভাবে বের করবেন? মোট চলতি মূলধন বের করার সূত্র কি হবে দেখি তো, কেউ একজন বলতে পারেন কিনা আপনাদের এখান থেকে? কেউ একজন দেখি ভাই, যারা প্লিজ এখনো ল্যাবটা দেখে শেয়ার করেন নাই, লাইক দেন নাই, দিয়ে দেন। আর যারা ভবিষ্যতে অ্যাকাউন্টিং ফাইন্যান্স রিলেটেড সরকারি চাকরিগুলোতে ট্রাই করতে চান, আমি আপনাদেরকে বলবো আপনারা কলেজের অ্যাকাউন্টিং কোর্সটা করেন নিবন্ধনের, দেখবেন যে ইনশাল্লাহ অ্যাকাউন্টিং এর অনেক কিছু আগাই যাবে। আমি যখন কোর্সটাকে আরেকটু অ্যাডভান্স করবো, তখন কিন্তু আমি এই চাকরির বিভিন্ন জায়গায় কোথায় কোথায় কি টাইপের প্রশ্নগুলো হয় এগুলো কিন্তু আলোচনা করবো, স্পেশালি অ্যাকাউন্টিং আর ফাইন্যান্সের বেচে। হ্যাঁ, স্কুলে তো অত অ্যাডভান্স লেভেলের প্রশ্ন দরকার হবে না, তো একই সাথে দুই কভার হয়ে যাবে ইনশাল্লাহ। কেউ বলতে পারেন একজন, এনিওয়ান? এইচএসসি ভাই বোন আছেন কেউ, নাকি ভয়ে নিবন্ধনের ক্লাস দেখে পোলাপান নাই ক্লাসে? টোটাল কারেন্ট অ্যাসেট, ভেরি গুড। মতিউর রহমান ভাই, আপনার ব্যাকগ্রাউন্ড কি, পড়াশোনা কোথায় করছেন? মোট চলতি মূলধন মানে হচ্ছে এই চলতি মূলধনটা, শুধু চলতি সম্পদটা। দেখেন আপনি একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, মোট থেকে চলতিতে যাওয়া মানে বাদ দেওয়া। তাহলে মোট কি ছিল? মোট ছিল চলতি সম্পদ। এখান থেকে চলতিতে বাদ দিয়ে তো আপনি নিটে গেছেন, তার মানে চলতি দায়টা না দিলে তো আর নিটে যাচ্ছি না, তার পূর্বেটা তো মোট। তাহলে মোট বলতে শুধু চলতি সম্পদকে বোঝাচ্ছে। তাহলে শুধু চলতি সম্পদকে যোগ করলে আমরা পেয়ে যাবো কি? শুধু চলতি সম্পদকে, সুরাইয়া, ভেরি গুড, চলতি সম্পদকে যোগ করলে পেয়ে যাচ্ছেন আপনি চলতি মোট চলতি মূলধন। আর মোট চলতি মূলধন থেকে যদি আপনি চলতি দায় বাদ দেন, তাহলে পেয়ে যাবেন নিট চলতি মূলধন। কথা কি ক্লিয়ার? কোনো ঝামেলা আছে? কোনো ঝামেলা নাই, কোনো ঝামেলা নাই। এগুলো অঙ্ক আকারেও আসতে পারে, আসতে পারে। আমরা যখন রেশিও অ্যানালাইসিস করবো, তখন এই ব্যাপারগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? সমস্যা নাই, প্যারা নাই। এই কর কমিশন সংক্রান্ত সমস্যা তো আলাদা একটা চ্যাপ্টারই আমরা পড়বো, ঠিক আছে? সো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার বিগত আমাদের শীট গুলাতে কি থাকে, অনেকে শীট নিয়ে কনফিউজ, আমাদের শীট কেমন হয়। আপনাকে যেহেতু পরীক্ষায় এমসিকিউ স্টাইলে হবে, আপনার প্রস্তুতি কি নিতে হবে, আপনার টার্গেট কে? এর আগে তো এই প্রশ্ন আর হয় না, এটা যে কোনো সাবজেক্টের জন্য বলতেছি, এটা অ্যাকাউন্টিং, ফিনান্স, ম্যানেজমেন্ট, মার্কেটিং, স্কুল পর্যায়ে। এর পূর্বে কি আর এই প্রশ্ন হয়েছে মার্কেটে, মানে এমসিকিউ পদ্ধতিতে হয় নাই? বিসিএস একটা হইলো মাত্র। সুতরাং বাজারে আপনার প্রশ্ন অ্যাভেলেবেল না চাকরি পরীক্ষা। এজন্য আপনার মূল টার্গেট হবে এডমিশন। কারণ কি জানেন? কারণ হচ্ছে এখানে তো একটু বেসিক থেকে কোশ্চেন আসবে, একটু ডিপ থেকে কোশ্চেন আসবে। এই জন্য এডমিশনের কোশ্চেন গুলো আপনাকে অবভিয়াসলি প্র্যাকটিস করতে হবে। এই যে একটু আগে যে প্রশ্নটা প্র্যাকটিস করছে, এটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে 2014-15 সালে আসা প্রশ্ন, ঠিক আছে? প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমাদের আসলে এডমিশন টেস্টে আসা। তো সবগুলোর অ্যান্সার ব্যাখ্যা সহ দেওয়া আছে। এবং দ্বিতীয় গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে আপনাকে বোর্ড প্রশ্ন প্র্যাকটিস করতে হবে। মানে এইচএসসি, এসএসসি তে বোর্ডে আসা প্রশ্নগুলো আপনাকে অবভিয়াসলি প্র্যাকটিস করতে হবে। সো কত প্র্যাকটিস আপনি করবেন? আমাদের এক এক শিটে 200-300 প্রশ্ন প্র্যাকটিস থাকে। তাছাড়া আমরা যে চ্যাপ্টারটা বেশি গুরুত্বপূর্ণ সেটার উপরে কিন্তু আমরা কি দেই, আবার এক্সট্রা শিটও দেই, ঠিক আছে? যাই হোক, তাইলে যা পড়াইলাম এর মধ্যে আমরা এই ব্যাপারগুলা পড়বো। আমরা পেড কোর্সে ইনশাআল্লাহ আমরা এটার উপরে, যেহেতু আর্থিক বিবরণী চ্যাপ্টারটা যেহেতু একটু মানে বেশি গুরুত্বপূর্ণ, এই জন্য আগামী একটা ক্লাসে আমাদের পেড কোর্সে ইনশাআল্লাহ, দেখেন আর্থিক বিবরণীর পর একটা ক্লাস নেওয়ার কথা ছিল, আমি অলরেডি 2টা ক্লাস দিচ্ছি, আমি আরেকটা ক্লাস নিয়ে ভাবতেছি।
আপনারা এই প্র্যাকটিস গুলা করেন। এর পরের একটা ক্লাসে আমরা এখান থেকে গুরুত্বপূর্ণ যে প্র্যাকটিস গুলো আছে, যেগুলো আপনি মূলত পারবেন না, সেই ব্যাপারগুলো আমরা একটু আলোচনা করব। যেমন এখানে কিছু আলোচনা আছে, যে আরো কিছু আলোচনা থেকে গেছে, যে আমরা যে উদ্বৃত্ত পত্রে যে আমরা সম্পদ গুলোকে ক্লাসিফাই করে দেখাই। আপনি খেয়াল করবেন, দেখবেন মানে হচ্ছে ফার্স্ট পার্টে আমরা যখন উদ্বৃত্ত পত্র করি, আমরা কি দিয়ে শুরু করি বলেন তো? উদ্বৃত্ত পত্র শুরু করি আমরা চলতি সম্পদ দিয়ে, ঠিক আছে? আবার সেকেন্ড পার্টে যখন আমরা শুরু করি, সেকেন্ড পার্টে যখন আর্থিক অবস্থা মিলে, তখন আমরা স্থায়ী সম্পদ দিয়ে। তাহলে এখন বলেন এইটা কেন করি? এটা তো একটা নির্দিষ্ট নিয়ম আছে না? এই এক মালিকানা প্রতিষ্ঠান বা অংশীদারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে মূলত কিসের ভিত্তিতে করা হয়? তারল্যের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? তারল্যের ভিত্তিতে, অর্থাৎ যার তারল্য বেশি, যেটাকে কম সর্বনত নগদ রূপান্তর করা যায়, এগুলো শুরুতে দেখাইতে হয়। এই জন্য চলতি সম্পদ গুলো শুরুতে দেখাই। আর এটা দেখায় কিসের ভিত্তিতে? স্থায়িত্বের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? স্থায়িত্বের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? স্থায়িত্বের ভিত্তিতে। এই জন্য এগুলো স্থায়ী সম্পদ গুলো আগে দেখানো হয়। সো এই টাইপের কিছু অ্যাডভান্স আলোচনা আমরা আগামী ক্লাসে করবো ইনশাল্লাহ, এবং করে আমরা হচ্ছে প্র্যাকটিসের দিকে যাব, ঠিক আছে? সো আমরা আগামী ক্লাসে আরো কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। সো নেক্সট ক্লাস আমাদের কবে মনে আছে? আমরা সপ্তাহে আপাতত 2 দিন ক্লাস করবো পেড কোর্সে, শুক্রবার আর হচ্ছে মঙ্গলবার। বাকি দিনগুলোতে ইনশাল্লাহ আমরা 2-3টা করে ফ্রি ক্লাস নেওয়ার চেষ্টা করবো। সবাই ভালো থাকেন, আমাদের সাথেই থাকেন। আর নিবন্ধনের যদি ভর্তি হইতে চান দ্রুত ভর্তি হয়ে যান, কারণ সার্কুলার হয়ে গেলে তো আপনার আলটিমেটলি ভর্তি হইতেই হবে। আমার কাছে না হন, কোথাও না কোথাও তো ভর্তি হবেন। তখন যাচাই বাছাই করে ভর্তি হন। আমাদের ফি সব থেকে কম, আমাদের পড়ানোর স্টাইলও ইনশাআল্লাহ, আপনি ভর্তি হলে হতাশ হবেন না, ঠিক আছে? সবাই ভালো থাকেন, অ্যাকাউন্টিং এর সাথে থাকেন। আমরা পরবর্তী দিনগুলো, তাদের সামনে হয়তো 1 সপ্তাহ ফ্রি ক্লাস হবে না, হবে সেগুলো এইচএসসি বেসড, এবং আপনারা অবভিয়াসলি সেই ক্লাসগুলোতে ইনভাইটেড। আর এইচএসসি প্রশ্ন তো আপনাদের জন্য সমান গুরুত্বপূর্ণ। এইচএসসি 26-এর পরীক্ষা চলতেছে, তাদের পরীক্ষা আছে, এই জন্য আমরা অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের উপর ডেডিকেটেড 400 এমসিকিউ সলভ করবো। খুবই গুরুত্বপূর্ণ সব এমসিকিউ গুলো বাছাই করে স্লাইড গুলো রেডি করা হয়েছে, সামনে এমসিকিউ গুলো আমরা সলভ করবো। এই ক্লাসগুলোতে আপনারা সবাই ইনভাইটেড। ম্যানেজমেন্টের সময় ম্যানেজমেন্ট, ফিনান্সের সময় ফিনান্স, মার্কেটিং এর সময় মার্কেটিং। সো এই মাসটা জুড়ে মূলত আমরা এইচএসসি কে ফ্রি ক্লাস একটু বেশি ফোকাস করব, আর পেড কোর্সের ক্লাস তো রুটিন অনুযায়ী চলমান থাকবেই, প্রতিদিন পরীক্ষাও চলবে। এবং আপনাদের কাছে একটা অনুরোধ, আমাদের এই পেজে যখনই কোনো পোস্ট আপনার কাছে যায়, একটা লাইক দিয়েন, এমসিকিউ গুলো অ্যানসার করার চেষ্টা করেন। কারণ আপনি যদি অ্যাক্টিভিটিস না থাকে আপনার পেজে, তখন কিন্তু পেজের কোনো কিছু আপনার কাছে নোটিফাই করবে না। ফেসবুকের অ্যালগরিদম অনুযায়ী আপনার কাছে কিন্তু নোটিফিকেশন যাবে না। সুতরাং আমাদের কোনো পোস্ট, আপনার যেহেতু আমরা বিনামূল্যে অনেক সার্ভিস দেই, সুতরাং আপনি চাইলে আমাদের এই পেজটাতে অ্যাক্টিভ থাকেন। এটা করে আমাদেরও রিচ এঙ্গেজমেন্ট বাড়ে, আপনিও টাইমলি ক্লাসের পরীক্ষার নোটিফিকেশন গুলো পাবেন। সবাই ভালো থাকেন, আমাদের সাথেই থাকেন। যে কোনো সমস্যা আমাদের সাথে শেয়ার করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর শীট অলরেডি পেড কোর্সের গ্রুপে দিয়ে দেওয়া হয়েছে, ওকে?